তাহলে আজকে প্রথম ক্লাস করছি আমরা টেক্সট কমপ্লিশনের উপরে। টেক্সট কমপ্লিশন, টিসি। আজকে যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইটিএস এর, ইটিএস অর্থাৎ মূল অফিসিয়াল বুক যেটা আছে তার মধ্যে ভার্বাল 150 যে বইটা আছে, ভার্বাল 150 থেকে আমরা আজকে করছি। এটা ভার্বাল 150 পেজেস, নাথিং মেড বাই মি। সেখানে প্র্যাকটিস সেট এই টিসির জন্য তিন ধরনের কোশ্চেন সেট আছে, একটা ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড। আজকে আমাদের টার্গেট হলো ইজি এবং মিডিয়াম কোশ্চেন গুলো সলভ করা। আচ্ছা, এখন টিসিতে আমাদের স্ট্র্যাটেজি কি, টিসিতে আমরা আসলে কিভাবে কাজ করব? টিসিতে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, আমরা প্রথম কাজ আমরা যেটা করব সেটা হলো আমরা কোশ্চেন পড়বো। কোশ্চেন কোশ্চেন পড়বো কোশ্চেন পড়বো। আমরা অপশন দেখব না, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। অপশন আমরা দেখব না, ঠিক আছে? অপশনস এর একটা ব্যাপার হলো, ইটিএস বা জিআরই যেটা করে, জিআরই তে ট্র্যাপ আনসার থাকে। জিআরই উইল গিভ ইউ লট অফ ট্র্যাপ আনসারস, ট্র্যাপস। তো অপশনের দিকে তাকালে আপনি বায়াসড হবেন, দেখা যাবে আপনি অপশনে দিকে তাকানোর কারণে এই কোশ্চেনে যেটা আসলে দেওয়া উচিত ছিল সেভাবে লজিক্যালি চিন্তা না করে, আমাদের রিজনিং চিন্তা না করে আপনি হয়তো অন্য একটা চুজ করে ফেলতেছেন, যেটা হয়তো ম্যাচ মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু আসলে সেটা ম্যাচ হবে না। তো আমাদের দেখেন, এটার নামই হচ্ছে ভার্বাল রিজনিং। আমাদের জিনিসটার, আমাদের যে টপিকের নামই হচ্ছে ভার্বাল রিজনিং। সো রিজনিংটা এখানে খুব গুরুত্বপূর্ণ। রিজনিংটা গুরুত্বপূর্ণ। তো রিজনিং কিভাবে করব? আমরা আমরা কোশ্চেনটা পড়বো। কোশ্চেন পড়ার পর আমরা কোশ্চেনে একটা ক্লু খুঁজে বের করবো। উই উইল ফাইন্ড আউট আ ক্লু। টিএসএ সবসময় কোশ্চেনের মধ্যে, টেক্সট কম্প্রেশনের মধ্যে সবসময় কি থাকবে? ক্লু থাকবে। যে আমার এই ব্ল্যাঙ্কে কি হতে পারে সেটা আমরা বুঝতে পারবো আমাদের কোশ্চেন পড়ার মাধ্যমে। সেটার বিভিন্ন স্ট্র্যাটেজি আজকে থেকে আস্তে আস্তে আলোচনা শুরু হবে। এই ক্লুটা বের করার পর আমরা একটা ধারণা করব, উই উইল মেক এন আইডিয়া। একটা আমরা শব্দ আমরা চিন্তা করব, ওয়ার্ড, শব্দ বা একটা আইডিয়া চিন্তা করব ফর দ্য ব্ল্যাঙ্ক। ফর দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে কি বসতে পারে তার একটা ধারণা আমরা চিন্তা করব, একটা আইডিয়া চিন্তা করব বা একটা শব্দ সরাসরি চিন্তা করব। দেন উই উইল লুক ফর দ্য সিনোনিম ইন দি অপশনস। আমরা যে আইডিয়াটা চিন্তা করলাম সেটার যে আমার অপশনে তার সমমানের কি আছে, সমান অর্থের বা একই ধরনের কি আছে, সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এই ট্র্যাপ আনসার গুলা অ্যাভয়েড করতে পারার সুযোগটা বেশি থাকবে। এটিএস এ সব সময় প্রশ্নে ক্লু দেওয়া থাকবেই। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ক্লু, থিঙ্ক দ্যাট আপনি এখনো এটিএস এর স্টাইলটা ধরে উঠতে পারেননি, আপনি এখনো রিজনিংটা, ভার্বালের যে রিজনিংটা এখনো ধরে উঠতে পারেননি। ইউ নিড মোর স্ট্র্যাটেজি প্র্যাকটিস। স্ট্র্যাটেজি কিন্তু শিখে ফেলা সহজ। শিখে ফেলা বলতে আমি বোঝাচ্ছি যে, ধরেন আমরা বলি যে ম্যাথ স্ট্র্যাটেজি, তারপর আমরা বলি ব্লক অফ ফোর, এগুলো সুন্দর করে আপনার বিভিন্ন ওয়েবসাইটে বলা আছে। মেগুসের কিছু স্ট্র্যাটেজি আছে, ক্র্যাকম্যাটের কিছু স্ট্র্যাটেজি আছে, আমরা সেগুলো ফলো করি, আমরা সেগুলো বলি, নিজেদের কিছু ধ্যান ধারণা হয়তো আলাপ করি। ওয়ার্ড চয়েস, তারপরে আমরা হয়তো বলছি আহ আপনার স্ট্র্যাটেজির মধ্যে ডাবল পসিবিলিটি, এগুলো বলা, এক্সপ্লেন করা সহজ। মানে ম্যাথ স্ট্র্যাটেজি মানে এরকম, এটা হলে এরকম হয়, ওটা হলে ওরকম হয়, এভাবে বলা, ক্লাস নেওয়া সহজ, কিন্তু প্র্যাকটিস করে সেটাকে আসলে নিজের ভিতরে আয়ত্ত করা এবং খুব ন্যাচারালি বা সাবকনসিয়াসলি সেটাকে ব্যবহার করতে পারা। যে আমি এমন ভাবে ব্যবহার করছি যে আমি সেটা কি বলা যায়, আমি বুঝতে পারছি না যে আমি ব্যবহার করলাম, কিন্তু আসলে ঠিকই আমি স্ট্র্যাটেজি ব্যবহার করেছি। আই উইল বি এবল টু এক্সপ্লেইন মাই আনসার। এই জিনিসটা করতে পারাটাই হচ্ছে প্র্যাকটিসের উদ্দেশ্য। এটাকে, ওই আমি রিসেন্টলি ড্রাইভিং প্র্যাকটিস করছি, সেটার সাথে যদি আমি সিমিলি চিন্তা করি, এটা হচ্ছে ড্রাইভিং এর জন্য ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। এখানে অনেকে আছেন যারা ড্রাইভ করেন। যেমন এই যে ধরেন আমার কি বলা যায়, গাড়ির সামনের অংশ দেখে অথবা গাড়ির যে দরজার যে হাতলটা আছে সেটার দিকে দেখে, সেটার সাথে কোন দিকে ম্যাচ করে সেটা দেখে দেখে তাহলে বুঝতে হবে কিভাবে পার্কিং করতে হবে, কিভাবে গাড়িটা ডান দিয়ে যাবে কিনা, বা একটা পাশ দিয়ে আমি নিতে পারবো কিনা, গাড়িটার জন্য যথেষ্ট জায়গা আছে কিনা, পার্কিংটা সোজা হলো কিনা। তো ইউটিউব দেখে দেখে সেগুলো শেখা যায়। কিন্তু বাস্তবে আপনি যখন ড্রাইভিং করবেন, আপনি যখন চট্টগ্রামের রাস্তায় বা ঢাকার রাস্তায় গাড়িটা চালাবেন, তখন যদি আপনি এরকম মানে ভিডিওর কথা চিন্তা করে করে গাড়ি চালান, তাহলে আপনাকে আর গাড়িটা সঠিকভাবে বা স্মুথলি সাবলীল ভাবে চালানোর সুযোগ আপনার থাকবে না। তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে, হ্যাঁ, প্রথমে আমি অবশ্যই স্ট্র্যাটেজি বুঝবো। স্ট্র্যাটেজি বুঝে স্ট্র্যাটেজি গুলো যথেষ্ট পরিমাণ কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যাতে
ওই স্ট্র্যাটেজি গুলো আয়ত্ত হয়ে যায়, একেবারে নিজের মধ্যে বিল্ট ইন হয়ে যায়, এবং আমরা খুব ন্যাচারালি সেই স্ট্র্যাটেজি গুলো ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করাতে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। এনি কোশ্চেন? সবাইকে কথা বলার অভ্যাস করতে হবে, এমন প্রচুর কথা বলার অভ্যাস করতে হবে। আচ্ছা, এখন আমরা ভোকাবুলারির জন্য প্রবলেম ফেস করবো, তখন কি করব টেক্সট কম্প্রেশনের ক্ষেত্রে? ওকে। ভোকেবের জন্য প্রবলেম ফেস তো করতেই হবে। শুরুতে ভোকেবের জন্য আমার প্রথম কথা হচ্ছে, ভোকেব আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দিব। গ্রেগমেট, আই এম এ ফ্যান অফ গ্রেগমেট 960 ভোকেব যে সিনোনিমটা আছে, আই উইল শেয়ার আ সরি আই উইল শেয়ার আ ড্রাইভ লিংক, যেখানে এটা সহ আরো অন্যান্য ম্যাটেরিয়াল থাকবে। এই গ্রেগমেট 960 সিনোনিমটা নিয়ে সেখান থেকে আপনারা গ্রুপ বাই গ্রুপ শিখতে থাকবেন। কিভাবে শিখবো শেখার জন্য এই যে পাশে আমি রেখেছি দেখেন, জাস্ট গুগল, আর কিছু না, গুগল রেখেছি। এই গুগলে আমরা ভোকেব প্র্যাকটিস করতে পারি। সাপোজ এখানকার কোন একটা শব্দ আমি চিন্তা করলাম যে সিনিস্টার, সিনিস্টার একটা শব্দ আছে, তাহলে আমি সিনিস্টারটা আমি মিনিং বের করতে চাই। আমি যদি সেটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আই উইল জাস্ট টাইপ সিনিস্টার এন্ড মিনিং, তাহলে আমি দেখবো যে কি আসছে। সিনিস্টার মিনিং আমি কিভাবে আসছে, সিনিস্টার যে উচ্চারণ আসলো সিনিস্টা, তারপরে মিনিং আসলো মেনেসিং, থ্রেটেনিং, অমিনাস, ইভিল, উইকেট। দেখা যাচ্ছে দুই তিনটা মিনিং আছে। আর্কাইক মিনিং আমাদের তেমন একটা লাগবে না, বাট নর্মাল এডজেক্টিভ হিসেবে মিনিং এগুলো একটু খেয়াল করতে হবে, যেটা এটা কি হিসেবে ব্যবহৃত হয়, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে একটু থেকে আমি যদি এখানে একটু বাড়িয়ে নেই তাহলে আরো অনেকগুলো শব্দ আসবে। এখান থেকে আমরা একটু চেষ্টা করব যে সিনোনিমাস কিছু জিনিস মনে রাখতে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে ইউরি, এই যে ইউরি একটা সিনোনিম হতে পারে, ডিসকোয়াইটিং একটা সিনোনিম হতে পারে, আনপ্রফিটাস একটা সিনোনিম হতে পারে, পোর্টেন্টাস একটা সিনোনিম হতে পারে, এবং এগুলো দেখে না একটা জিয়ারি ফিল আসছে। মিনেশাস একটা সিনোনিম হতে পারে, সিনিস্ট্রাস তো আসছেই। তা এই যে নেফারিয়াস সিনোনিম হতে পারে, যেগুলোতে জিয়ারি ফিল আসবে সেগুলো একটু চোখ বোলাবো। এইভাবে করে প্রত্যেকটা শব্দ শিখতে হবে। এছাড়া আমাদের হাতে দুইটা অপশন আছে, খুব সুন্দর দুইটা অপশন আছে। একটা হচ্ছে vocabulary.com, আর একটা হচ্ছে sentence.com। vocabulary.com এর কাজ হচ্ছে, আমি চাইলে এখানে কোনো একটা, আমার লগ ইন করা থাকার কথা, ওকে, তা আমি চাইলে কি করতে পারি, আমার কোনো একটা লিস্ট এখানে সেট করে দিতে পারি। এখানে লিস্টটা সেট করে আমি এখানে where are my lists? My list, yes. এই লিস্ট গুলো, যেমন এখানে আমি গ্রুপ 1 সেট করেছি, এই গ্রুপ 1টা সেট করেছি, সেটাকে সেখান থেকে আমি পড়তে পারি। এইখানে এটা সুন্দর করে আমি, এই ফ্ল্যাশ কার্ড অটোমেটিক করা হয়ে গেছে 1 থেকে 30 পর্যন্ত। চাইলে ফ্ল্যাশ কার্ড করতে পারি, আমি চাইলে প্র্যাকটিস কোশ্চেন করতে পারি, ছোট ছোট সুন্দর করে প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিসটা এভাবে আসবে, একটা প্রশ্নের মতো আসবে, অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। অ্যাবাউন্ট মিনস টু এক্সিস্ট ইন লার্জ কোয়ান্টিটিস, আবার একটা সুন্দর মিনিং আসবে, মিনিংটা এখানে দেখাবে। ঠিক আছে, এই মিনিং এবং সেন্টেন্স সহ এখান থেকে আমরা পড়তে পারি, এবং এটাতে খুব এভাবে কাজ করে নেওয়াটা খুব সহজ, এবং এটা প্র্যাকটিস করা খুব সহজ। আরো একটা ভালো ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু সবাই অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন ফোন ইউজ করি, আর এই vocabulary.com এর একটা অ্যাপ আছে, ওই অ্যাপে আপনি এই সুন্দর জিনিসটা পাবেন। এবং একটা মজা আছে যে যে একটু পয়েন্ট যোগ হচ্ছে, আপনি যত প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে। এই শব্দটা একটু পর পর আপনাকে আবার দেখাবে, যতক্ষণ পর্যন্ত আপনি বারবার কারেক্ট না করছেন, এবং উইথ ডিফারেন্ট অপশন সামটাইমস, সবসময় সেম অপশন দেখাবে এমনও না। ঠিক আছে, তো দিস ইজ আ ওয়ান্ডারফুল এরিয়া vocabulary.com এ এইভাবে করে প্র্যাকটিস করা। vocabulary.com এ খুব সহজে যে কোনো একটা শব্দ সার্চ দিলেও আপনি পেতে পারেন। মনে করেন আমাদের এখানে ছিল সিনিস্টার, সিনিস্টারটা আমি সার্চ দিলাম, দেখেন কত কিছু চলে আসছে। নর্মাল গুগলে দেওয়া যায়, আবার এখানে দেওয়া যায়। সিনিস্টার আমাদের জিআরইতে খেয়াল রাখতে হবে, আমরা পুরো ডেফিনেশনটা দেখবো, ব্যাকগ্রাউন্ড যদি কিছু থাকে সেটা দেখবো। যেমন এই যে বলছে এখানে যে পিপল হু আর লেফট হ্যান্ডেড মাইট ফিল আনলাকি, এটা আসছে কেন? কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে সিনিস্টার হচ্ছে বেসিক্যালি ল্যাটিন ল্যাঙ্গুয়েজে বাম হাত বোঝানোর জন্য, সিনিস্টার লেফট হ্যান্ড। ঠিক আছে, এবং ডান হাত বোঝানোর জন্য হচ্ছে ডেক্সটার, ডেক্সটার হচ্ছে ডান, বাম হচ্ছে সিনিস্টার। তো আমরা ডানকে সবসময় একটু পজিটিভলি চিন্তা করি নর্মালি, যে ডান যখন হয় তখন আমরা বুঝি যে হ্যাঁ ডান হাতে কাজ বেশি করা যায়,
ডান হাতের কাজ বলতে আমরা ভালো কাজ বোঝাই, বাম হাতের কাজ বলতে আমরা খারাপ কাজগুলোকে সাধারণত বোঝাই। সেরকম একটা মিনিং আসছে যে সিনিস্টার জিনিসটা কি, দিস ইজ আ নেগেটিভ ওয়ান। এবং এটা কি, এটা একটু গ্লুমি, ইভিল, এই যে একটা ফিল পেলাম, এই যে একটা গল্প পেলাম, তখন হয় কি শব্দটা অনেকদিন মনে থাকে। শব্দের সাথে কিছু একটা অ্যাসোসিয়েট করা, এটা খুব মনে থাকে। ঠিক আছে, তারপরে এই যে বিভিন্ন রকমের আবার কিছু বেলফুল, অমিনাস, এই যে মিনিং গুলো এখানে দিয়েছে, এগুলো সবগুলো জিআরই স্ট্যান্ডার্ড ওয়ার্ড, এবং জিআরই তে ঘুরে ফিরে এগুলো কিন্তু আসে। আপনি সিনিস্টারের সাথে একটা শব্দের সাথে অনেকগুলো শব্দ আপনি শিখে ফেলেন, এইভাবে শেখা যেতে পারে। বোঝা গেল? আর সেন্টেন্স ডট কমে যেটা বলেছি, সেন্টেন্স ডট কমে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখতে পারেন, অথবা আপনি জাস্ট জিআরই তে, সরি, গুগলে আপনি লিখতে পারেন যে ইউজ সিনিস্টার ইন এ সেন্টেন্স, দেখবেন যে সিনিস্টার দিয়ে সুন্দর সুন্দর আপনার চলে আসছে। sinister in a sentence, দেখবেন sinister দিয়ে সুন্দর কিছু সেন্টেন্স চলে আসছে। You can read sentences from here. The old abandoned house had a sinister aura, making it an ideal setting for a horror movie. তাহলে আপনি কনটেক্সটটা বুঝতে পারলেন যে সিনিস্টার বলতে কি বোঝায়, কি ধরনের অরার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বুঝাতে পারলাম অ্যাবাউট ভোকাবুলারি। আচ্ছা, এরপরে যেটা আসছে, আমরা ভোকেব তো পড়তে থাকবো, পাশাপাশি আমরা যখন কোশ্চেন পড়বো তখনও আমরা ভোকেব করবো। মানে যেমন এই প্রথম কোশ্চেনে আমাদের 5টা শব্দ আছে, এখন দেখবেন না কেউ ওদিকে। প্রথম কোশ্চেনে আমাদের 5টা শব্দ আছে, সেই শব্দগুলো আমরা চেষ্টা করব যে সেই শব্দগুলো আমরা যদি কোনোটা অপরিচিত থাকে আমরা সেই শব্দটা শিখে নেওয়ার চেষ্টা করব। এইভাবে আপনি প্রতিনিয়ত কিন্তু ভোকেব শিখতে থাকবেন। আপনি গ্র্যাগমেটের 5 থেকে 8টা সেট সিনোনিম সহ যখন করবেন, গ্র্যাগমেটের ওখানে সিনোনিম যে ডকুমেন্ট, সেখানে প্রতিটার জন্য 3 থেকে 5টা করে সিনোনিম দেওয়া আছে, কোনো কোনোটাতে আরো বেশিও আছে। সেগুলো সহ যখন 5 থেকে 8টা গ্রুপ করবেন, তার মানে আমি বলছি 150 থেকে 200 250 শব্দ যখন আপনার মাথায় চলে আসবে, তারপর থেকে দেখবেন যে ওই সিনোনিম গুলো আবার ওয়ার্ড হিসেবে আসছে, অনেক রিভিউ হবে এবং অনেকগুলো শব্দই আপনি, বেশিরভাগ শব্দই আপনি কমন পাবেন। ওকে, বাট বিলিভ মি ওয়েন আই সে ইট, আপনার জিআরই তে এই যে ভোকেব যে চ্যালেঞ্জ, অবশ্যই আমি অস্বীকার করছি না, দিস ইজ আ চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জটা হচ্ছে খুব ইজিলি, কি বলা যায়, ট্রেসেবল বলবো না কি বলবো, ওভারকামেবল বলতে পারি, যে এটা খুব সহজে ওভারকাম করা যায় এরকম একটা চ্যালেঞ্জ। এটা খুব মানে প্রসেস আমরা যখনই শুরু করবো, যে আজকে থেকে শুরু হলো, আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন ভোকেব ইজ নো মোর আ চ্যালেঞ্জ ফর ইউ। আপনি 5টার মধ্যে বা 9টার মধ্যে আপনার 6টা 7টা শব্দ আপনার পরিচিত, সব শব্দই আপনার পরিচিত এমনও হতে পারে, হঠাৎ একটা দুটো শব্দ অপরিচিত থাকবে। বাট দ্য চ্যালেঞ্জ ইজ টু ফাইন্ড আউট দ্য ক্লু, টু মেক আপ দ্য রিলেশনশিপ, যে আমার মেক আউট দ্য রিলেশনশিপ, যে আমার এখানে শব্দটা আসলে কি হবে, সেটা বের করতে পারাটাই হচ্ছে বিষয়। সেটা যদি আপনি একবার শুরু করতে পারেন, নিজের মধ্যে স্ট্র্যাটেজিটা সেট করতে পারেন এবং রিজনিংটা শুরু করতে পারেন, স্কিলটা ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার সুন্দরভাবে কাজ করা শুরু হয়ে যাবে, তখন আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। ওকে, আচ্ছা, আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দিস কম্পোজার হ্যাজ নেভার কোর্টেড পপুলারিটি, তারপরে একটা কোলন দেওয়া হয়েছে এখানে, হার রাগড মডার্নিজম সিমড টু ডিফাই রাদার দ্যান টু ব্ল্যাঙ্ক দি অডিয়েন্স। আগে আমরা এই কোলনের মাহাত্ম্যটা শিখি। আমরা এখন যে স্ট্র্যাটেজিটা আলোচনা করছি সেটাকে পপুলারলি বলা হয়ে থাকে ম্যাথ স্ট্র্যাটেজি। মানে জাস্ট ম্যাথ স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে এখানে, এটা গ্রেগমেটের ওয়ার্ড একটা, সেটা বোঝানো হচ্ছে যে পজিটিভ নেগেটিভ যে আমরা ছোটবেলায় পড়তাম, যে প্লাস প্লাস হলে প্লাস হয়, প্লাস মাইনাস হলে মাইনাস হয়, তোমারটা পড়া ছিল না? প্লাস মাইনাস হলে মাইনাস হয়, মাইনাস মাইনাস হলে প্লাস হয়। মানে দুটো পজিটিভ জিনিস যদি থাকে, সেটা আরেকটা পজিটিভ দিয়েই সেটা কভার করা হবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ ধারণা কোন একটা সেন্টেন্সে থাকে, তাহলে সেখানে আমরা নেগেটিভ দিয়ে আনসারটা করার চেষ্টা করব। যদি দুটো নেগেটিভ থাকে, তাহলে আমরা পজিটিভ, মানে ওই নেগেটিভ যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর সাথে সঙ্গতি রেখে আমি ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি, তার আগে এই জিনিসটা বলি, এই যে কোলন, এই কোলন হচ্ছে একটা সিগন্যালিং ওয়ার্ড। এই সিগন্যালিং ওয়ার্ড বা একটা বিরাম চিহ্ন বা পাঞ্চুয়েশন মার্ক, যেটা দিয়ে বুঝাবে যে আপনি আগের অংশে যেটা বলা হয়েছে সেটাকে ফার্দার এক্সপ্লেন করছে, অর আপনার হয়তো এটাকে এক্সাম্পল দিচ্ছে, এখন এই কোলন দিয়ে আপনাকে এক্সাম্পল দিচ্ছে, অথবা আপনাকে ডিফাইন করছে। অর্থাৎ প্রথম অংশে যেটা বলা হলো, দ্বিতীয় অংশে সেটার এক্সটেনশন আপনি পাবেন। কোলন যখন দেখবেন, যখন সেমি কোলন দেখবেন বা কোলন দেখবেন বা একটা বড় ড্যাশ দেখবেন বা হাইফেন দেখবেন, তখন বুঝবেন যে প্রথম অংশে যেটা আমি পেয়েছি সেটার ফার্দার এক্সপ্লেনেশন ইজ কামিং ইন দ্য সেকেন্ড ক্লজ। ওকে,
So example, yes, so this composer has never courted popularity. তাহলে এখানে আমরা পাচ্ছি যে এই কম্পোজার সম্পর্কে কথা বলা হচ্ছে, তিনি কখনোই পপুলারিটিকে কি করেননি, খুব একটা তোয়াক্কা করেননি কিংবা তাবেদারি করেননি, যেটা আমরা বলি যে তিনি পপুলারিটির চেষ্টা করা, পপুলারিটি নেওয়ার চেষ্টা করা, অর্জনের চেষ্টা করা, সেটা তিনি করেননি। তিনি কি, তাহলে এর কন্টিনিউয়েশন পাবো আমরা এই ধারণার। হার রাগড মডার্নিজম, তার যে ধ্যান ধারণা, তার যে স্টাইল, সেই স্টাইলটা কি করে, সিমস টু ডিফাই। তাহলে এই যে নেভার কোর্টেড এর সিনোনিম আসছে এখানে, সিমস টু ডিফাই, রাদার দেন টু ব্ল্যাঙ্ক দি অডিয়েন্স। রাদার দেন, তাহলে রাদার দেন কি, আইডিয়া কি সিমিলার আইডিয়া দিব আমরা, নাকি এটার কারণে আইডিয়াটা চেঞ্জ হবে, কি হবে? পার্টিসিপেট করেন প্লিজ সবাই। আমরা যখন রাদার দেন বলছি, এটাকে আমরা মাইনাস হিসেবে নিব না প্লাস হিসেবে নিব বলেন তো? এটা কি আইডিয়ার, সেম আইডিয়ার কন্টিনিউয়েশন হবে, নাকি এটা ঘুরে যাবে আইডিয়াটা? নেগেটিভ। নেগেটিভ হবে, আমার আইডিয়াটা ঘুরে যাবে। রাদার দেন যখন বললো, তখন আগে বলছে সিমস টু ডিফাই রাদার দেন টু ব্ল্যাঙ্ক দি অডিয়েন্স, তার মানে ডিফাই এর পরিবর্তে ডিফাই এর বিপরীত কিছু এখানে বসবে, তাই তো? ডিফাই এর বিপরীত কিছু বসবে, কোনটা বসবে? বেসিক্যালি এখানে এই সেন্টেন্সে একটা শব্দ আছে, যে শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। let us speak that word. এই সেন্টেন্সেই, এই পুরো বাক্য, এই কোশ্চেনে একটা শব্দ আছে ডিফাই এর বিপরীতে, সেটা কি? This one. This one. প্রথম অংশে কি বলেছে, যে the composer has never courted popularity, এই যে courted বলেছে সেটাই এখানে আসবে, যে তিনি কি করেন, তার আইডিয়া, তার পার্সোনালিটি টাইপটা হচ্ছে এরকম, যে তার মডার্নিজমটা হচ্ছে এরকম, যেটা ডিফাই করে রাদার দেন টু কোর্ট দি অডিয়েন্স। বুঝা গেল বিষয়টা? ঠিক আছে, মানে অডিয়েন্সকে অনুনয় বিনয় করা বা অডিয়েন্সকে খুশি রাখার চেষ্টা করা, হ্যাঁ, সেটা করার চেষ্টা করা। তাহলে এখন আমরা ধারণাটা পেলাম যে এখানে কি বসবে, তার একটা ধারণা পেলাম ফ্রম দ্য কোশ্চেন এন্ড ফ্রম সামওয়্যার এলস, ফ্রম, নট ফ্রম দ্য কোশ্চেন বাট আইডিয়া আদারওয়াইজ। তাহলে এখান থেকে কোন শব্দটা হবে এখন আমরা সেটা খুঁজছি। তাহলে ইগনোর কি হবে, ইগনোর কি পজিটিভ না নেগেটিভ? এক্ষেত্রে ইগনোর কি হতে পারে? নেগেটিভ স্যার। ইগনোর হওয়ার সুযোগ নাই। তারপর ডিসকাউন্ট, আমরা কি খুঁজছি, আমরা খুঁজছি কোর্ট, আমরা খুঁজছি টু ব্ল্যাঙ্ক দি অডিয়েন্স। ব্ল্যাঙ্কের জন্য আমরা কি খুঁজছি, অডিয়েন্সের প্রতি অনুনয় বিনয় করা, কাকুতি মিনতি করা, কিংবা অডিয়েন্সকে মানে কি বলা যায়, আমরা বলি না যে তেলে ভাসানো, এরকম টাইপের কিছু একটা, যে অডিয়েন্সের অনুরোধ জানানো, সেরকম স্বনির্বন্ধ অনুরোধ জানানো, এই এই শব্দটা খুঁজছি। তাহলে ডিসকাউন্ট কি হবে, ডিসকাউন্ট হওয়ার সুযোগ আছে? নাই। উ শব্দের অর্থ কি সবার জানা আছে কি? হোয়াট ইজ উ? আচ্ছা, টিচ কি হতে পারে? প্লিজ পার্টিসিপেট। এখানে কারা আছেন? তো 8 জন আছেন। জয়েন্ট 9। হ্যাঁ, এখানে ফয়সাল, কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না। জাহিদ ভাই, খায়রুল ভাইয়ের জন্য কমন, খায়রুল ভাই চুপ থাকাটা ঠিক আছে, অসুবিধা নেই, মাঝে মাঝে আমাদেরকে সাপোর্ট দিয়েন। দেবাশিস, নাফিসা, সবাই পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট না করলে কিন্তু হবে না, ঠিক আছে? পার্টিসিপেট করবেন। ওকে, তো এখানে এটা হচ্ছে টিচ কি হতে পারে বলেন? এখানে কি টিচিং এর কোনো বিষয় আসছে? না, টিচ হবে না স্যার। টিচ হওয়ার কোনো বিষয় নাই এখানে। টিচ দি অডিয়েন্স, ইটস নট অ্যাবাউট টিচিং, ইটস অ্যাবাউট কোর্টিং। কোর্টিং। কাউ শব্দের অর্থ কি? বোকা বানানো। বোকা বানানো। বোকা বানানো। কাউ শব্দের অর্থ মকিং। মকিং নাকি ভয় লাগানো? কাওয়ার্ড আছে, কাউ থেকে ভয় লাগানো। ঠিক আছে। সি মোরে যান, derogatory. Cow, we are looking for the verb. Yes, this is verb, this is called intimidate. এই হচ্ছে intimidate, পাওয়া গেছে? Intimidate, don't, হচ্ছে ভয় লাগানো। Cow, cause someone to submit to one's wishes by intimidation. This is important word, intimidation. Bully, badger, bludgeon,
tyrannize বেশি ভারী হয়ে যায়, dismay সুন্দর শব্দ, frighten, so we got what we wanted. So কাউকে হবে এখানে? No. তাহলে আমার আনসার না, স্যার। হচ্ছে উ। উ শব্দের অর্থ কি? What is উ? ও হচ্ছে যে শব্দটা আমরা খুঁজছি, কোর্টশিপ, কোর্ট ভার্ব হিসেবে, সিক দ্য ফেভার, সাপোর্ট এন্ড কাস্টম। এবং ও এর আরেকটা সুন্দর শব্দ হচ্ছে বাংলায় যেটা আমরা বলি পানি প্রার্থী হওয়া, প্রপোজ করা, টু প্রপোজ টু সামওয়ান, সেটা হচ্ছে উ, কোর্ট। দেখা যাচ্ছে মিনিংটা? তো আমরা যেটা পেলাম প্রথমে স্ট্র্যাটেজিতে, প্রথম কাজটা কি ছিল, প্রথম ধাপটা আমরা প্রথমে বের করেছি যে আমাদের কি ধরনের শব্দ দরকার, এখানে কি ধরনের শব্দ আমাদের দরকার, তারপরে আমরা সেটা করলাম, খুঁজে নিলাম। এবং এই খুঁজে নেওয়ার সময় আমরা একটা একটা করে সবগুলো কিন্তু চেক করেছি, অর্ধেক অর্ধেক করার সুযোগ নাই যে কিছু চেক করব কিছু করব না, এরকম হবে না, সবগুলোই চেক করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে ম্যাথ স্ট্র্যাটেজির একটা ধারণা ব্যবহার করেছি, যেমন রাদার দেন কিভাবে আমাকে সিগন্যাল দিল যে ডিফাই এর বিপরীত কিছু হবে এখানে, আর কিভাবে আমরা সেমিকোলন বা কোলনটাকে ব্যবহার করলাম, কিভাবে আমরা নেভার কোটেড, এই নেভারের কারণে কোটেডটাকে সরাসরি এখানে নিয়ে আসলাম। দিজ আর দ্য স্ট্র্যাটেজিস, এগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি এবং এগুলোই আমাকে শিখতে হবে। আমি যখন করব তখন খুব ন্যাচারালি এগুলো আমার মধ্যে চলে আসতে হবে। এত কিছু চিন্তা ভাবনা করে করব ব্যাপারটা এরকম না, অটোমেটিক্যালি নিজের মধ্যে চলে আসতে হবে। ওকে, লেটস মুভ অন টু দ্য সেকেন্ড কোশ্চেন। The sight of a single actor portraying several characters in the same scene is no longer a shock to the average moviegoer, comma, such special effects trickery having become so blank. So এখানে আসছে কমা, এই কমা জিনিসটা হচ্ছে ওই সেমিকোলনের মতো, কোলনের মতো একটা পজিটিভ কন্টিনিউয়েশন বোঝায়। সেমিকোলন কোলনে একেবারে এক্সপ্লেইন করা বা ডিফাইন করা, এক্সাম্পল দেওয়া, এই ধরনের বিষয় আমরা আশা করতে পারি। কমা বা ফুল স্টপের ক্ষেত্রে ফুল স্টপ দিয়ে পরের একটা শব্দ সেন্টেন্স শুরু হলো, সেই সেন্টেন্সে আমরা বুঝতে পারি যদি শুরুতে কোনো কন্ট্রাস্টিং অ্যাডভার্বিয়ালস না থাকে তাহলে আমরা বুঝতে পারবো দ্যাট উড বি আ কন্টিনিউয়েশন অফ আইডিয়া। যেমন এখানে কি আছে, the sight of a single actor portraying several characters, আমরা ওই যে বলি না যে ডাবল রোল প্লে করা, একজন অ্যাক্টর কি করছে, সে সেভারাল ক্যারেক্টার প্লে করছে, বলছে ইন দ্য সেম সিন, একই সিনে, ইজ নো লঙ্গার আ শক টু দ্য অ্যাভারেজ মুভিগোয়ারদের কাছে এটা কোনো শকিং ইভেন্ট না এখন, তার মানে ইটস বিকাম কমন, রাইট? মানুষের কাছে এটা কি হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে মানুষ এটাতে, এটা তাদের কাছে আর অবাক করা কিছু মনে হয় না। সে কমা দিয়েছে তার মানে এটার কন্টিনিউয়েশন হবে, সাচ স্পেশাল ইফেক্টস ট্রিকারি। এখানে সাচ, সাচ হচ্ছে একটা একটা অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে কি করলো, সাচ স্পেশাল ইফেক্টস ট্রিকারি। এই যে সাচ ট্রিকারি, ট্রিকারি বলতে কাকে বোঝাচ্ছে? ডাবল রোল প্লে করা। ডাবল Double রোল বা role. সেভারাল ক্যারেক্টার্স ইন দ্য সেম সিন, সেটাকে বোঝাচ্ছে স্পেশাল ইফেক্টস ট্রিকারি। এই জিনিসটা আমাদেরকে সবসময় ধরতে পারতে হবে যে আমি যখন একটা রেফারেন্স দিবে যে সাচ দিয়ে আমাকে আগের অংশে নিয়ে যাচ্ছে, অথবা হুইচ, অথবা এরকম ধরনের রিলেটিভ প্রোনাউন টাইপের কিছু একটা দিয়ে আমাকে আগের অংশে নিয়ে যাচ্ছে, আমাকে সেটা ধরতে পারতে হবে যে আমি কাকে এটাকে ইন্ডিকেট করছে। হ্যাভিং বিকাম সো ব্ল্যাঙ্ক, তাহলে এই ব্যাপারটা বলছে নো মোর আ শক, নো লঙ্গার আ শক। So having become so no longer a shock. So no longer a shock এর জন্য আমরা বুঝতে পারছি যে having become so common, right? So common. কমন এর জন্য আমার এখানে কি ওয়ার্ড আছে? এক্সপেন্সিভ নিশ্চয়ই না, এক্সপেন্সিভ নিশ্চয়ই না, স্পেশালাইজড নো, সিনিস্টার নো, commonplace maybe, unreliable no. So commonplace is the answer. Okay? কারো প্রশ্ন আছে কোনো? প্রশ্ন না থাকলে আমরা আগাই। Okay, number 3. Early studies often concluded that the public was blank the propagandistic influence of mass communications. তাহলে বলছে আর্লি স্টাডিজ, তাহলে এখানে প্যাসেজের মধ্যে ওই জিনিসটা খুব কাজ করে, এখানেও কাজ করবে। আর্লি স্টাডিজ দিয়ে যেহেতু একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, আমরা এখানে কোথাও রিসেন্ট স্টাডিজ পাবো অথবা নিউ স্টাডিজ পাবো, ঠিক আছে? যেমন এই যে আসছে রিসেন্ট স্টাডি, আর্লি স্টাডি দিয়ে যেহেতু একটা আর্গুমেন্ট শুরু হয়েছে, নিশ্চয়ই একটা কম্পারেটিভ কিছু থাকবে। এই যে আর্লি রিসেন্ট, এটাকে টাইম কম্পারিজন হিসেবে নিতে পারেন। তার মানে আর্লিতে যেটা থাকবে বাট, তাহলে রিসেন্টে থাকবে তার বিপরীত কিছু, তাই না? বাট যেহেতু আছে, রিসেন্টে থাকবে তার
বিপরীত কিছু, বাট ইজ নেগেটিভ। আর্লি স্টাডিজে যা থাকবে রিসেন্টে থাকবে তার বিপরীত। অফেন কনক্লুডেড দ্যাট দ্য পাবলিক ওয়াজ ব্ল্যাঙ্ক দ্য প্রপাগান্ডিস্টিক ইনফ্লুয়েন্স অফ মাস কমিউনিকেশন। তাহলে যে ইনফ্লুয়েন্স যেটা হয় মাস কমিউনিকেশনের যে প্রপাগান্ডা, সেটার ইনফ্লুয়েন্সটা পাবলিকের উপর কেমন ছিল সেটা আমাদের জানতে হবে, এটা আমরা জানি না এখন। বাট রিসেন্ট স্টাডি ইন্ডিকেট দ্যাট অন দ্য কন্ট্রারি আবারও বলেছে, এটা দিয়ে আরো ফার্দার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে রিসেন্ট এবং আর্লির মধ্যে পার্থক্য আছে। বাট দিয়েও বলেছে, আবার অন দ্য কন্ট্রারি দিয়ে আবার বলেছে, মাস কমিউনিকেশন সেলডম প্রডিউস মার্কড চেঞ্জেস, in social attitudes or actions। তাহলে মাস কমিউনিকেশন কোথায়? মাস কমিউনিকেশন সেম জিনিস, রাইট? মাস কমিউনিকেশন সেম জিনিস। এই যে বলছে সেলডম প্রডিউস চেঞ্জেস, এই চেঞ্জেসটা কোথায়? ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, চেঞ্জেস এবং ইনফ্লুয়েন্স। ওকে, সেলডম প্রডিউস, তাহলে রিসেন্ট স্টাডিতে যদি বাট অন দ্য কন্ট্রারি সেলডম প্রডিউস হয়, তাহলে আর্লি স্টাডিজে কি পাওয়া যাবে? সেলডম পাওয়া যাবে নাকি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়া যাবে? বলেন। সেলডমের বিপরীত বিপরীত পাওয়া যাবে। সো এখানে পাওয়া যাবে ইট ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, রাইট? ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। ক্লিয়ার? সো এখানে এখন আমরা এখান থেকে টপিকটা বের করবো যে কোন অংশটা আমার আনসার করছে। দেখা যাক, প্রথমটা আনঅ্যাওয়্যার অফ, অ্যাওয়ারনেস নিয়ে কথা হচ্ছে এখানে। এটা হবে না স্যার। স্কর্নফুল, No, সাসেপ্টেবল টু, হবে না। হবে না? maybe. sir. Correct. আনইমপ্রেসড, হবে না। No. কোপিং উইথ। এটা হবে। আচ্ছা, কোপিং এবং সাসেপ্টেবল। আচ্ছা, আর আর কার কার ধারণা কোপিং এর পক্ষে কে কে আছেন? কোপিং উইথ এটাই রাইট আনসার মনে হচ্ছে স্যার। একজন পাওয়া গেল, রূপেশ। তারপর আর কে আছে? রেসপন্ড। Coping with the propagandistic. কোপিং উইথ প্রপাগান্ডিস্টিক, এখানে পাবলিক কোপ করতো সেটা বোঝাচ্ছে, সেটা দিয়ে কি চেঞ্জ কে বোঝায়? কোপ বলতে কি ইনফ্লুয়েন্স কে বোঝায়? তো অলওয়েজ মানে ছিল বা সেলডমের বিপরীত, তাই তো সি নাম্বার হতে পারে। ওকে, অলওয়েজ কি ছিল? আমাদের কি দরকার? আমাদের দরকার যে ইট উইল মেক চেঞ্জ। Propagandistic influence was there, right? Influence was strong. Okay, the public was not, এটা হচ্ছে আমি উল্টা লিখে ফেলছি, communications were very influential, অথবা propaganda were influential. So public was what? Public was very influenced. Yes, very influenced. তারা খুব সহজে কি করতো? বোকা বনে যেত, কিংবা খুব সহজে সেটাকে নিয়ে নিত, তাই তো? আমাদের সেটা দরকার, সেই শব্দটা দরকার। তাহলে সেই শব্দটা আমার কি দরকার? কোনটা? সাপোর্ট করতো। সাসেপ্টেবল টু, এই শব্দটা হচ্ছে সাসেপ্টেবল টু। সাসেপ্টেবল শব্দের অর্থটা আমরা একটু দেখে নিই। এই শব্দটার অর্থ নিয়ে একটু বোধহয় কনফিউশন আছে। বাট এই যে দেখেন, এখানে যখন আমরা চারটা শব্দ যখন বাদ দিতে পেরেছি, সাসেপ্টেবল তো আমাদেরকে সাহস করে আনসার দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো সাসেপ্টেবল টু, এটা জিনিসটা কি? যে লাইকলি অর লায়াবল টু বি ইনফ্লুয়েন্সড অর হার্মড বাই আ পার্টিকুলার থিং। পাওয়া গেল আমাদের অর্থটা। ঠিক এই জিনিসটাই আমরা খুঁজছি। ভালনারেবল টু, আমি সহজে মানে কি করা যায়, আমি বুঝে যাচ্ছি যে আমি ও যা বলছে আমি সেটা নিয়ে মেনে নিচ্ছি, বা আমি কোনো ফার্দার চিন্তা ভাবনা করছি না। এটা যে প্রপাগান্ডা সেটা আমি বুঝতে পারছি না, আমি এটাকে সত্য বলে মেনে নিচ্ছি। এটাই হচ্ছে রিসেপটিভ টু বা ভালনারেবল টু, এট দ্য মার্সি অফ। এই হচ্ছে সাসেপ্টেবল টু, প্রোন টু, এই শব্দগুলো। ওকে, আচ্ছা, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। 4 number 4, any question? আচ্ছা, 4 number,
The figure skating pair's convincing victory last week was particularly blank to their rivals. তাহলে এখানে দুটো গ্রুপ আছে, একটা ফিগার স্কেটিং পেয়ার একটা গ্রুপ, আর রাইভালস আর একটা গ্রুপ, দুইটা গ্রুপ, দুই পেয়ার আছে। তাদের কনভিনসিং ভিক্টরি বলছে, তাদের ভিক্টরিটা ছিল কনভিনসিং। ওকে, লাস্ট উইক ওয়াজ পার্টিকুলারলি ব্ল্যাঙ্ক টু দেয়ার রাইভালস, তাহলে তাদের রাইভালস এর কাছে এটা কি অ্যাকসেপ্টেবল ছিল নাকি আনএক্সেপ্টেবল ছিল বা শকিং ছিল বা কি ছিল, সেটা আমাদের দরকার। এখনো আমরা জানি না। উই উইল গেট সাম আইডিয়া অন দ্য নেক্সট ক্লজ। সাধারণত আপনি ব্ল্যাঙ্কের যে ক্লজটা, সেখানে আনসারের ক্লু পাবেন না, আপনি ক্লু পাবেন সবসময় তার অন্য ক্লজটাতে। ব্ল্যাঙ্ক যদি ফার্স্ট ক্লজে থাকে বা ফার্স্ট সেন্টেন্সে থাকে, এটা একটা ক্লজ একটা সেন্টেন্সে দুইটা ক্লজে দিতে পারে, কিংবা একাধিক সেন্টেন্সে দিতে পারে। ব্ল্যাঙ্ক যেটাতে থাকবে তার বিপরীতটাতে গিয়ে আমরা কি পাবো, ক্লু গুলা বেশি করে পাবো। ওকে, সো ওয়াজ পার্টিকুলারলি ব্ল্যাঙ্ক টু দেয়ার রাইভালস, কমা হু ওয়্যার, এই হুটা কারা, এই রাইভাল পেয়ার না এই পেয়ার, কারা? রাইভাল পেয়ার স্যার। রাইভাল পেয়ার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের সাথে বসবে। হুটা যার সাথে বসছে, যার ইমিডিয়েট পরে বসছে, তাকে ইন্ডিকেট করবে, তার উপরের অংশকে ইন্ডিকেট করার সুযোগ নাই। সো দে আর রাইভালস হু, সো দ্য রাইভালস ওয়্যার ইন পিক ফর্ম। এখন বলছে জিতেছে এই পেয়ারটা, ফিগার স্কেটিং পেয়ার্স কনভিন্সিং ভিক্টরি, তারা জিতেছে, বেশ ভালোভাবে জিতেছে। আর রাইভালও পিক ফর্মে ছিল, রাইভালও পিক ফর্মে ছিল, এন্ড কমপ্লেন্ট প্রাইভেটলি অ্যাবাউট দ্য জাজিং। তো তারা যেহেতু পিক ফর্মে ছিল, তাদের কাছে মনে হয়েছে যে না, এই ফিগার স্কেটিং পেয়ার, আমরা তো খুব ভালো খেলেছি, ওরা কিভাবে জিতলো, ঠিক আছে, সেটা নিয়ে তারা আবার কমপ্লেনও করেছে। ওকে, সো উই গট দি আইডিয়া। তাহলে ওয়াজ পার্টিকুলারলি কি অ্যাকসেপ্টেবল ছিল নাকি শকিং ছিল নাকি আনএক্সেপ্টেবল ছিল, কোনটা হবে? তাদের ভিক্টরিটা Unacceptable. তাদের কাছে কি অ্যাকসেপ্টেবল ছিল? অ্যাকসেপ্টেবল Unacceptable. থাকলে তো তারা কমপ্লেন করতো না, Complain তাই না? করতে হবে। তারা কমপ্লেন করেছে, সো কমপ্লেনেবল ছিল, এটা অবজেকশনেবল ছিল, তাই তো? সেই জন্য তারা কমপ্লেন করেছে। ওকে, আবার বলছে দ্যাট দ্য পেয়ার ওয়ান, তাহলে এটা কোন পেয়ার যারা জিতেছে? First pair. Figure প্রথম skating. পেয়ার, এটা First pair. প্রথম পেয়ার। দ্যাট দ্য পেয়ার ওয়ান when their rivals were blank too is also impressive। এখন বলছে তাহলে ওরা তো অবজেকশনেবল ছিল, এটা ওদের কাছে, সেটা একটা শব্দ আমরা পেয়ে গেলাম, সেই শব্দের সিনোনিম আমরা ব্ল্যাঙ্ক ওয়ানে খুঁজবো। আর দ্বিতীয় ব্ল্যাঙ্কের জন্য আমরা খুঁজবো দ্য পেয়ার ওয়ান when their rivals were blank too। রাইভালস সম্পর্কে কি, রাইভালরা কেমন ছিল বলেন তো, এখানকার একটা শব্দ ব্যবহার করে বলেন। ফর্মের পিকে ছিল। ফর্মের পিকে, rivals were in their peak form too, so in their peak form they were very skillful, they were very presentable, সেই শব্দটা আমাদের এখানে লাগবে, is also impressive। তাহলে আমরা দুইটা শব্দ পেয়েছি, এই শব্দ দুইটা আমরা এখন সামনে নিয়ে যাই। তো আমাদের প্রথমটা হচ্ছে অবজেকশনেবল, কমপ্লেইনেবল সেরকম টাইপের, বা আনএক্সেপ্টেবল এই টাইপের, সেটা কি আনসারপ্রাইজিং হতে পারে, আর্কসাম হতে পারে, আনসারপ্রাইজিং নাকি সারপ্রাইজিং? সারপ্রাইজিং সারপ্রাইজিং হলে সেটা সত্তর হতে পারতো, আনসারপ্রাইজিং তো উত্তর হওয়ার সুযোগ নাই। ওকে, গ্র্যাটিফাইং হতে পারে, হতে পারে না। গ্র্যাটিফাইং মানে কি, এটা তো গ্র্যাটিটিউড সাথে রিলেটেড। তো আমার উত্তর হচ্ছে আর্কসাম, মানে বিরক্তিকর, বিরক্ত উদ্বেগ করা, তাই না? আচ্ছা, এখানে নার্ভাস কি হবে, আমার দরকার পিক ফর্ম। পিক ফর্ম নার্ভাস তো না, ইনকনসিস্টেন্ট না, আমার দরকার টেরিফিক। Terrific. Okay, any question? Okay, let's move on to the next one. Number 5. ভাই ওই সেন্টেন্সটা যদি আমি বসাই, দ্যাট দ্য পেয়ার ওন when their rivals were terrific too is also impressive. Terrific too is এটা কি মানে সেন্টেন্সটা ঠিক হলো কিনা? হ্যাঁ 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 সেন্টেন্সটা এই যে দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ বলে একটা সেন্টেন্স আছে, নমিনাল দ্যাট ক্লজ, এটা আমরা নর্মালি যেভাবে লিখি সেটা হচ্ছে, what happened to my clause? ওকে, নর্মালি আমরা এটা এভাবে লিখি, the pair own their rivals were terrific too, এই অংশটাকে নেই,
আর শুরুতে থাকে ইট ইজ অলসো ইমপ্রেসিভ দ্যাট। তবে এখানে যদি আমরা একটা এন্ড বসাই, এন্ড অলসো ইমপ্রেসিভ, না এই না না, ধরনের। এন্ড না, খেয়াল করেন, আচ্ছা, আপনি দুই ভাগ করে বলতেই পারেন, দ্য পেয়ার ওয়ান দ্য ট্রাভেলস ওয়ার টেরিফিক, ইট ওয়াজ অলসো ইমপ্রেসিভ, দুই ভাগ। বাট এই সেন্টেন্সটা হচ্ছে এরকম, ইট ইজ অলসো ইমপ্রেসিভ দ্যাট দ্য পেয়ার অন দেয়ার when their rivals were terrific too. It is also impressive that the pair won their rivals, won when their rivals were terrific too. এখন কি ঠিক আছে? সেন্টেন্সটা হচ্ছে আসলে এরকম, it is also impressive that, তারপরে বাকি, the pair won when their rivals were terrific. এই ইট ইজ অলসো ইমপ্রেসিভ দ্যাট, এই জিনিসটাকে কি করা হয়, এই দ্যাটটাকে নিয়ে পুরো সামনের ক্লজটাকে নিয়ে ইটের জায়গায় বসিয়ে দেওয়া হয়, এই জায়গায় বসিয়ে দেওয়া হয়। দ্যাট দ্য পেয়ার ওয়ান when their rivals were terrific too, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, ইজ অলসো ইমপ্রেসিভ, এটা হচ্ছে বাকি অংশ, এটা তো তাহলে ইটের কমপ্লেক্স জায়গায় চলে সেন্টেন্স আসে। হয়ে গেল, রাইট? অবশ্যই এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলাই যাবে, যেহেতু দ্যাট দিয়ে শুরু হয়েছে যে অংশটা, সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ, রাইট। হ্যাঁ? আমরা তো এই ধরনের সেন্টেন্স গুলো তাহলে তো আমাদের আইএলটিএস রাইটিং তো আমরা ইউজ করতে পারি। করতে পারলে তো খুব ভালো, তাহলে 7 আপ পাওয়া যাবে রাইটিং এ। রাইট। করতে পারলে তো খুবই ভালো, করতে পারি না বলে তো আমাদের রাইটিং এ নাম্বারটা আসে না, আমি 3 বার দিয়ে 7-এই আছি আজকে। এইবার অবশ্য খুব বোকামি হয়ে গেছে, এবার পরীক্ষা দেওয়ার সময় এই রাইটিং আমি প্র্যাকটিস না করে চলে গিয়েছিলাম, ফলে ফার্স্ট পার্টে সময় বেশি নিয়ে ফেলেছি, টাস্ক 1-এ সময় বেশি নিয়ে ফেলাতে দ্বিতীয় পার্টে সময় পাইনি, এটা খুব খারাপ কাজ হয়েছে। যাই হোক, আগাই। আচ্ছা, এখানে আইএলটিএস কে কে দিবেন? আমি আইএলটিএস দিবেন কে? দেবাশিস পরীক্ষা দিবেন আইএলটিএস? মানে আমার একটা ইয়ে হচ্ছে, আইএলটিএস যদি আপনারা পরীক্ষা দেন, যদি 5-6 জন দেন, তাহলে আমি আইএলটিএস এর উপরে ক্লাসটা আগে নিয়ে ফেলবো। আর যদি না দেন, তাহলে উই উইল জাস্ট কনভার্ট ইট টু অ্যানাদার জিআরই ক্লাস, তখন আমরা কেএমএফ এর 2টা চ্যাপ্টার বেশি করব। তো মানে এটা ফ্লেক্সিবল আর কি, এখানে বাইবেল কোনো বিষয় নেই, ঠিক আছে? আচ্ছা, জানাবেন তাহলে, আমি আমি এগুলো তথ্য নিব আপনাদের কাছ থেকে আস্তে আস্তে গ্রুপে, এখনই দরকার নেই। Okay, nice question. Thank you, Faisal. In his initial works, the playwright made physical disease blank factor. Again, খেয়াল করেন, এই যে শুরু হয়েছে in his initial works, তার মানে এখানে কোথাও পরবর্তী সময়ের কাজ নিয়ে কথা আসবে, সেই কথা, সেটা একটা কম্পারিজন আসতে পারে, সেটা মাথায় রাখবো আমরা, যে হ্যাঁ এরকম একটা বিষয় আসতে পারে, অথবা তার ইনিশিয়াল ওয়ার্কস এর নিয়ে, ইনিশিয়াল ওয়ার্কস এর ক্রিটিক নিয়ে কথা আসবে। The playwright made physical disease blank factor in the action. From this, his early critics, তার মানে ইনিশিয়াল ওয়ার্কের জন্য early critics ওই সময়ের, inferred that, তিনি যেহেতু ফিজিক্যাল ডিজিজকে কিছু একটা করেছেন, কি ধরনের ফ্যাক্টর করেছেন, ফিজিক্যাল ডিজিজকে কি ধরনের ফ্যাক্টর করেছেন, সেই অ্যাডজেক্টিভটা আমাদের এখানে দরকার, সেই অ্যাডজেক্টিভটা দরকার। In the action, from this, his early critics inferred that he had a predilection for focusing on blank subject matter. কোন সাবজেক্ট ম্যাটার নিয়ে এখানে কথা হচ্ছে, এই জায়গায় কি ধরনের সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা হচ্ছে? ডিজিজ, ডিজিজ নিয়ে কথা হচ্ছে, তাই না? ডিজিজ, তো ডিজিজটা কি ধরনের সাবজেক্ট ম্যাটার সেটা আমরা দেখবো এখানে। ফোকাসিং অন হোয়াট সাবজেক্ট ম্যাটার, এটা কি আনন্দময় কিছু, নাকি মানে হরর টাইপের কিছু, নাকি নেগেটিভ মানে গ্লুমি কিছু, সেই শব্দটা আমার এখানে সাবজেক্ট ম্যাটারে আমার এখানে আসবে। এই শব্দটা হচ্ছে যেটা ডিজিজকে রিপ্রেজেন্ট করে, যে ডিজিজ ফোকাস লেখা। আচ্ছা, তাহলে আর্লি ক্রিটিকরা যেহেতু বলছে, এখন একটার সাথে একটা লিঙ্ক করেন, এখানে ডাবল ব্ল্যাঙ্কে একটার সাথে একটা লিঙ্ক করতে হবে। যে আমি এখানে প্রথম দফায় পেলাম, দেখেন প্রথম ব্ল্যাঙ্কটা আমি আগে করিনি, আমি দ্বিতীয় ব্ল্যাঙ্কে চলে আসছি, এটা আমার কাছে ইজি মনে হয়েছে। ফোকাসিং অন ব্ল্যাঙ্ক সাবজেক্ট ম্যাটার, সো আই নো যে কোন সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা হচ্ছে, ফিজিক্যাল ডিজিজ নিয়ে কথা হচ্ছে। তো ডিজিজটাকে একটা কমন ফ্যাক্টর করে নেওয়াটা হচ্ছে তার কাজ।
সেই জিনিসটা তাহলে কি ধরনের সাবজেক্ট ম্যাটার? ইজ রিলেটেড টু ডিজিজ। ডিজিজকে যে শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, যে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, সাচ এজ গ্লুমি, এরকম টাইপের কোন শব্দ, বা সিনিস্টার, এরকম একটু আগে আমরা পড়ে আসছি, সেরকম একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, সেই শব্দটা এখানে বসবে একটা। আরেকটা এবার আসছি তাহলে, মেড ফিজিক্যাল ডিজিজ ব্ল্যাঙ্ক ফ্যাক্টর। তার একটা প্রেডিলেকশন ছিল, তিনি সবসময় এটাকে ব্যবহার করতেন। তাহলে এটা একটা ওই যে কমন প্লেস একটা শব্দ একটু আগে আমরা দেখে আসছি, এরকম কোন একটা শব্দ এখানে বসবে যে কমন ফ্যাক্টর, এটা সবসময় তার একটা থাকতো, এটা মেইন ফ্যাক্টর থাকতো, বা এটা এটা একটা প্রাইম ফ্যাক্টর থাকতো। মানে এটা ছাড়া তিনি গল্প লিখতেন না, নাটক করতেন না। তার নাটকে এটা একটা বিষয়বস্তুর মূল একটা বিষয়বস্তু থাকেই, ফিজিক্যাল ডিজিজ, এরকম একটা শব্দ আমাদের দরকার। ওকে, ক্লিয়ার আইডিয়াটা, ক্লুটা ক্লিয়ার? দেখি আমরা তাহলে এখন শব্দে চলে যাই। তাহলে কোন শব্দটা দিয়ে ফিজিক্যাল ডিজিজ কে ইন্ডিকেট করতে পারে? রিকন্ডাইট, আনকমপ্লিকেটেড, মরবিড। প্লিজ পার্টিসিপেট, সবাই অংশগ্রহণ করবেন। আনকমপ্লিকেটেড হবে, morbid. মরবিড হবে। রিকন্ডাইট শব্দের অর্থ কি? মরবিড মানে হচ্ছে এরকম, মানে মৃত্যু সংক্রান্ত, So cry. গ্লুমি, এরকম টাইপের। আর রিকন্ডাইট শব্দের অর্থ কি আমরা একটু দেখি। রিকন্ডাইট শব্দটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা শব্দ জিআরির জন্য। So let me show you. Recondite মানে হচ্ছে গূঢ়, নিগূঢ়, যেটা বুঝতে একটু সমস্যা হবে এরকম টাইপের একটা বিষয়। অবস্কিউর বোঝায় যেটা। সুন্দর কিছু শব্দ আছে, ইসোটেরিক, আর্কেন। লেটস সি, এই যে রিকন্ডাইট কি বলছে? অফ এ সাবজেক্ট অর নলেজ লিটল নোন অর অ্যাবস্ট্রুস। আমরা বলি না গূঢ় কোন একটা শব্দ, যেমন আপনি বলতে পারেন একটা রাইট আপ সম্পর্কে বা একটা পেপার সম্পর্কে আপনি বলতে পারেন যে এখানে খুব টেকনিক্যাল ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, সেরকম করে আপনি বলতে পারেন। সো দ্যাটস ওয়াই ইটস রিকন্ডাইট, যেটা কমন ফর এভরিওয়ান না, রিটেন ফর এভরিওয়ান না, এটা পেডেস্ট্রিয়ান ল্যাঙ্গুয়েজ না, দিস ইজ স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ। সো অবস্কিউর, অ্যাবস্ট্রুস, আর্কেন। আর্কাইক একটা শব্দ আছে, ডোন্ট মিক্স ইট আপ। আর্কাইক মানে পুরনো, ওল্ড। আর্কাইভ, আর্কাইক। আর আর্কেন শব্দের অর্থ হচ্ছে রহস্যময়। রিকন্ডাইট, ইসোটেরিক, এই শব্দগুলো একদম কমন, সবসময় আসবে। প্রোফাউন্ড, এই শব্দগুলো প্রায়ই আপনি জিআরইতে দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি মরবিড তো পেলাম। এই পাশে কোনটা হবে তাহলে? আমাদের দরকার যে যেটা একটা প্রাইম ফ্যাক্টর, একটা কমন ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই শব্দটা দরকার। নন এক্সিস্টেন্ট নিশ্চয়ই হওয়ার সুযোগ নাই, এটা তো এক্সিস্ট এভরিডে ফ্যাক্টর, তার জন্য অবস্কিউর হবে না। এটা হচ্ছে পিভটাল ফ্যাক্টর বা পাইভটাল ফ্যাক্টর। ওকে, পিভটাল বা পাইভটাল। ওকে, নাইস। সো নাম্বার 6, we have to blank the assessment of Canada's biodiversity. We have yet to blank the assessment of Canada's biodiversity. শুধু সব একটা সেন্টেন্স, খুব বেশি কিছু লিখেনি। তাহলে অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা কি চাই? yet to blank, yet to start, yet to finish, yet to complete, yet to, আরো অনেক শব্দ হতে পারে, we don't know, we need to move on। আমাদের এখন সামনে দিয়ে গিয়ে দেখতে হবে যে এখানে আসলে কি বসতে পারে। যতক্ষণ পর্যন্ত এখানে দেখেন এটাও হতে পারে ওটাও হতে পারে, তার মানে আমি এখনো কোনো ক্লু নিয়ে কাজ করছি না। এখানে আমি নিজের ইচ্ছে মতো একটা শব্দ ব্যবহার করলে হবে না। দিস ইজ নট এনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দিস ইজ ভার্বাল রিজনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো রিজনিংটা আসতে হবে এই প্যাসেজ থেকেই। মোস্ট অফ দি vertebrates have been assessed, most assessed, বেশিরভাগ অ্যাসেসমেন্ট হয়ে গেছে। বাট আওয়ার চ্যালেঞ্জ উইল বি দি অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস অ্যান্ড প্ল্যান্টস। এগুলো বাকি আছে, মোস্ট হয়ে গেছে, কিছু বাকি আছে। তাহলে আমরা অ্যাসেসমেন্টটাকে কমপ্লিট বলতে পারবো? আমি যে প্রথমে চিন্তা করছিলাম উই হ্যাভ ইয়েট টু স্টার্ট, উই হ্যাভ ইয়েট টু কমপ্লিট, এরকম বলতে পারবো? উই হ্যাভ ইয়েট টু কমপ্লিট এরকম বলতে পারবো না এটাকে? Yes. উই হ্যাভ ইয়েট টু ফিনিশ, হ্যাঁ, যেহেতু মোস্ট হয়েছে কিন্তু কিছু বাকি আছে। আচ্ছা, তাহলে একটা ধারণা আমরা পেলাম যে এখানে কমপ্লিট টাইপের একটা শব্দ হতে পারে, এখানে কমপ্লিট টাইপের একটা শব্দ এখানে হতে পারে, এই ধারণাটা আমরা পেলাম। ওকে, সো এরপরে বলছে যে অ্যাসেসমেন্ট, বাট আওয়ার চ্যালেঞ্জ উইল বি অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস এন্ড প্ল্যান্টস। দিস টাস্ক ইজ ব্ল্যাঙ্ক নট অনলি বিকজ অফ দি হাই নাম্বার। তাহলে দিস টাস্ক, এই দিস টাস্কটা কি, কোন টাস্কটা? কমপ্লিট করা।
assessment of complete Canadian করা। biodiversity. ইভেন বেটার, অ্যাসেসমেন্ট অফ কানাডাস বায়োডাইভার্সিটি কমপ্লিট করাটা একটু কঠিন হবে, সেই জন্য বলছে। এবং এখানে কোন পার্টে চ্যালেঞ্জ, একটা তো অংশ শেষ করে ফেলছি, তাহলে ওই অংশ নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এই অংশে, উইল বি দি অ্যাসেসমেন্ট অফ ইনভার্টিব্রেটস এন্ড প্ল্যান্টস। এই জায়গায় দিস টাস্ক ইজ ব্ল্যাঙ্ক not only because of the high number of species but also because of the diversity, each species requiring a different approach। তাহলে এই সব কিছু মিলিয়ে যে নাম্বার ইজ হাই, ডিফারেন্ট অ্যাপ্রোচ লাগবে, ডাইভার্সিটি আছে, তার মানে দিস টাস্ক ইজ not only because of this task is difficult, right? This task is tedious, right? চ্যালেঞ্জিং, রাইট? এই তো হয়ে গেল। এই যে বাট আওয়ার চ্যালেঞ্জ, এখান থেকে আমি বলতে পারি চ্যালেঞ্জিং। ওকে, আর সেই শব্দগুলো আমরা এখন খুঁজে বের করি। নাইস, এখানে কমপ্লিট পাচ্ছি। ইনিশিয়েট করার সুযোগ নেই, ইনিশিয়েট হয়ে গেছে অবশ্যই। মোস্ট কাজ হয়ে গেছে, লিমিট করার কথা এখানে বলছে না। রিপিটিশন নো, ট্রিভিয়াল নো, ডন্টিং ইজ দি আনসার। আচ্ছা, তো সেই যে ওয়ান্স উই গেট দি আইডিয়া যে এখানে ব্ল্যাঙ্কে কি বসতে পারে, ফাইন্ডিং আউট দি আনসার ইজ ইজি। দেখেন এখানে সোফার রিকনডাইট ছাড়া আমার মনে হয় আর প্রত্যেকটা শব্দই মোটামুটি আপনাদের কাছে পরিচিত ছিল। খুব বেশি নতুন শব্দ কিন্তু আসছে না, এবং সেটা এটা পুরনো বই বলে না, নতুন বইতেও আপনি দেখবেন যে শব্দ নিয়ে আপনাকে খুব বেশি ভোগাবে না। কিছুটা ভোগাবে আপনাকে অবশ্যই। গ্রেকমেট 960 কভার না করলেও অন্তত তার 80% আই উড সে যে ইউ শুড কভার টু গেট এ গুড স্কোর ইন ভার্বাল। 150 প্লাস পেতে চাইলে টার্গেট করা উচিত ওটা, গ্রেকমেট 9টা। হ্যাঁ বলেন। স্যার কতদিনে কমপ্লিট করার জন্য টার্গেট করা উচিত, দিনে কয়টা? এটা তো আসলে আপনি কতটা সময় দিতে পারবেন, আপনার টার্গেট পরীক্ষা কখন, সবকিছু মিলিয়ে হয়। হ্যাঁ, আমি বলবো যে আপনি 30টার বেশি শব্দ একদিনে পড়ার দরকার নেই। আপনি 30টা করে প্রতিদিন টার্গেট করেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, 5 দিন এরকম 150 শব্দ পড়েন। লাস্টের 2 দিন সেই 150 শব্দ ভালোভাবে রিভিউ করেন, সিনোনিম সহ, কিন্তু 2-3টা করে। তো এই যে ডকুমেন্ট আমি দিব বা ইন্টারনেট থেকে নামাতে পারেন, এর মধ্যে হয়তো অনেকে নিয়েছেন, আমি আগেই বলেছিলাম হোমওয়ার্ক করার জন্য। আপনারা প্রথম 3টা করে সিনোনিম আপনি দেখেন প্রতিটা শব্দের জন্য, তাহলে আপনার 3 গুণ হয়ে গেল সংখ্যা। এই 3 গুণ হয়ে গেলে প্রথম 4-5টা করার পরে দেখবেন ওই সিনোনিম গুলাই আবার কিন্তু শব্দ হিসেবে আপনার ওখানে লিস্টের মধ্যে আছে, লিস্টেড ওয়ার্ডে আছে। তো এর বেশি দরকার নেই। প্রথম দিকে আপনার একটু প্রেশারটা এখানে এটার উপর নেন, এই বন্ধের সময় এই কাজটা একটু বেশি করে করেন, কারণ ওয়ান্স উই স্টার্ট ম্যাথমেটিক্স অর কোয়ান্ট, আমাদের সেই কোয়ান্টে প্রচুর সময় দিতে হবে, আর একটু বেশি সময় দিতে হবে। তখন হয়তো ভার্বালে আপনার ফোকাসটা একটু কমে আসতে হবে, কমিয়ে আনতে হবে, মানে আপনি দুইটা একই সাথে নাও টানতে পারতে পারেন। আর প্রতিদিন যদি আপনি 3-4 ঘন্টা পড়ার সময় পান তাহলে তো কোনো কথাই নেই। তবুও ওয়ার্ডে যেটা হয়, ওয়ার্ড মনে রাখার চেষ্টা করতে হবে। সব ওয়ার্ড প্রথম দিকে যেটা হয় যে আমরা চিন্তা করি যে 30টা ওয়ার্ড পড়ছি, মাত্র 10টা মনে আছে, বাকি সব তো ভুলে গেলাম। সেই 20টা ভুলে গেছেন এটা নিয়ে চিন্তা করবেন না, চিন্তা করবেন যে আমার তো 10টা পারছি, এই 10টা তো আমি গতদিন জানতাম না। আর দ্বিতীয় দিন যখন পড়বেন, প্রথম 30টা পড়ে দ্বিতীয় 30টা পড়বেন। তৃতীয় দিন পড়ার সময় প্রথম 2 দিয়ে 30 দুগুণে 60টা পড়ে তারপরে তৃতীয় 30 শুরু করবেন। প্রত্যেক দিন তার আগেরটা রিভিউ করবেন, তাহলে আস্তে আস্তে আপনার লিস্টটা এনরিচ হবে। ঠিক আছে? আর কয়টা ভুলে যাচ্ছেন সেদিকে তাকাবেন না, কয়টা মনে আছে সেদিকে তাকাবেন। ওকে, আচ্ছা, এই পর্যায়ে এসে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই সবাইকে, সেটা হচ্ছে আমাদের রিডিং স্টাইল। আমি যে পড়ছি, এই পড়ার সময় আমি আসলে রিডিং স্টাইলটা একটু খেয়াল করবেন। আর পড়ার সময় আমি ফ্রেজ বাই ফ্রেজ, ক্লজ বাই ক্লজ পড়তে পারছি কিনা, পাঞ্চুয়েশন অনুযায়ী আমি থামছি কিনা, এই পড়ার স্টাইলটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। কারো কারো খুব সুন্দর থাকে বরাবরই আগে থেকেই, কারো কারো এটা ডেভেলপ করতে হয়। যে আমি পড়ার সময় যদি আমি সুন্দর করে পড়তে না জানি, ফর এক্সাম্পল আমি এখানে দি কোম্পানিজ এফোর্টস দিয়ে যদি আমি একটু থামি, টু ইমপ্রুভ সেফটি ওয়্যার, এভাবে যদি আমি ভেঙে ভেঙে পড়ি, তাহলে হয়তো আমি পড়ে আরাম পাবো না, আমি সেন্টেন্সটা একবারে বুঝবো না। আমি যদি একসাথে পড়ি যে the company's efforts to improve safety were apparently blank, তাহলে এই যে পার্ট গুলো আমি দিচ্ছি, at least according to the company's own data, এটা একটা অংশ, which showed, তার মানে data, own data showed that the blank incidents with the potential to cause a serious accident declined significantly. This is what showed. এটা হচ্ছে শো করেছে, ইনসিডেন্টস উইথ দ্য পটেনশিয়াল টু কজ আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি। এই যে কোন অংশটা আমি একবারে পড়বো, সেই জিনিসটা বুঝতে পারলে পড়াটা সুন্দর হয়।
এবং পড়া সুন্দর হওয়ার সাথে রিডিং পড়ে বুঝতে পারার যে ব্যাপারটা সেটা রিলেটেড। আপনি এই জিনিসটা ডেভেলপ করার জন্য আমি আগামী ক্লাসে কিন্তু আপনাদেরকে দিয়ে পড়াবো। অর্থাৎ আমি বলবো যে আপনি পড়েন, এই কোশ্চেনটা আপনি পড়েন, এভাবে করে আমরা প্র্যাকটিস করব পড়াটা। তা বাসায় আজকে থেকে এটা প্র্যাকটিস শুরু করেন। একটু বড় করে পড়বেন, যাদের বড় করে পড়ার অভ্যাস আছে খুব ভালো, যাদের একদম চুপচাপ পড়ার অভ্যাস তারা একটু এই প্র্যাকটিসটা করার সময় একটু বড় করে পড়বেন, তাহলে আপনার পড়ার গতি বাড়বে, পড়ার স্টাইলটা সঠিক হবে, সুন্দর হবে। ওকে, একটু বড় কোশ্চেন আসছে 3 ব্ল্যাঙ্কের, 1 2 3 তিনটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, তিনটা করে 9টা অপশন আমরা এখানে দেখতে পারবো। Let's see. The company's efforts to improve safety were apparently blank. Okay, so the company's efforts to improve safety কি হয়েছে? Maybe successful, maybe a failure. Okay, হতে পারে, আমরা জানি না। At least according to the company's own data. তাহলে এ পর্যন্ত আমরা কিছু জানি না যে তার ওন ডাটা অনুযায়ী সেটা কি সাকসেসফুল হয়েছে নাকি ফেলিওর হয়েছে। এই দুটো শব্দ এরকম কিছু একটা আইডিয়া এখানে হবে। ওকে, which showed, তাহলে ডাটা কি শো করেছে, that the blank incidents with the potential to cause a serious accident declined significantly. কি ধরনের ইনসিডেন্ট? যে ইনসিডেন্টটা কি করে, potential to cause a serious accident, potential to cause a serious accident যে ইনসিডেন্ট গুলা, তাহলে এখানে তো এই কথাটাই আসবে তাই না, potential to cause a serious accident এই ধরনের একটা ধারণাই তো এখানে আসবে। The blank incidents with the potential to cause a serious accident declined significantly. যেহেতু বলেছে যে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যে ইনসিডেন্ট গুলা সেরকম টাইপের ইনসিডেন্ট গুলা ডিক্লাইন করেছে, তাহলে আমরা কি বলবো, কোম্পানিজ এফোর্টস টু ইমপ্রুভ সেফটি কি পজিটিভ হয়েছে, Successful ছিল। মেবি Successful. সাকসেসফুল, আমরা এখানে মেবি সাকসেসফুল আমরা চিন্তা করতে পারি। ওকে, নেভারদালেস ঘুরে গেল না, এখন নেভারদালেস কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল না, নেভারদালেস এখন কি আগের মতো থাকলো নাকি নেগেটিভ হয়ে গেল? তাহলে আগের বার যদি আমি সাকসেসফুল বলে থাকি, এখন আর সাকসেসফুল নিয়ে কথা হবে না, এখন হবে তার বিপরীতটা। ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট, আগে কারা ছিল, কোম্পানিজ ওন ডাটা কি করেছে, এখন আসছে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট, এখন তারা কি বলছে দেখি। আর্গুউ দ্যাট দোজ স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে এই যে ডেটা, এই যে বলেছে সিরিয়াস ইন অ্যাক্সিডেন্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি, যে স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছে, দোজ স্ট্যাটিস্টিক্স আর ব্ল্যাঙ্ক, মেবি নট অ্যাকসেপ্টেবল, নট রিলায়েবল, রাইট, এরকম কিছু, এরকম একটা শব্দ এখানে হবে। আর ফিকটিশিয়াস, মেবি আর মেড আপ, ইয়েস, এরকম কিছু একটা। These analysts maintain that, তারা কি বলছে, the company has consistently underestimated both the probability and the likely effects of accidents in the sensitive and poorly understood environment in which the company is operating. So আমরা এখানে পেলাম যে তারা কি বলছে, এখান থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে কোম্পানি হ্যাজ কনসিস্টেন্টলি আন্ডারএস্টিমেটেড প্রবাবিলিটি, ইনসিডেন্টস অফ সেন্সিটিভ ইত্যাদি ইত্যাদি, তার মানে দোজ স্ট্যাটিস্টিক্স আর আনরিলায়েবল, আর ফিকটিশিয়াস, আর মেড আপ, আর এখানে যে আন্ডারএস্টিমেটেড, রাইট, এই শব্দগুলো এখানে হবে যে স্ট্যাটিস্টিক্স এর উপর আমরা এখানে তাদের যে স্ট্যাটিস্টিক্স সেটা ইনকমপ্লিট, বা তারা প্রপারলি এটা সঠিকভাবে এটা কি করেনি, ইনফারেন্সটা ড্র করেনি, বা স্ট্যাটিস্টিক্সটা রিলায়েবল না, এটার উপর ডিসিশন নেওয়া যাবে না, এরকম একটা শব্দ আমার এখানে দরকার। তার আগে শোড দ্যাট দ্য ব্ল্যাঙ্ক ইনসিডেন্টস, দ্য রিপোর্ট অফ দ্য ইনসিডেন্টস, অথবা দ্য নাম্বার অফ দ্য ইনসিডেন্টস, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি ধরনের ইনসিডেন্ট, পোটেনশিয়াল টু কজ এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এই ধরনের ইনসিডেন্টের সংখ্যা কমে গেছে বা এটা রিপোর্ট কমে গেছে, সেটা আমরা পাচ্ছি দ্বিতীয় ব্ল্যাঙ্কের জন্য। আর প্রথম ব্ল্যাঙ্কে আমরা বুঝতে পারছি যেহেতু কোম্পানিজ ওন ডাটা, তার মানে তারা মনে করেছে দ্য কোম্পানিজ এফোর্ট টু ইমপ্রুভ সেফটি ওয়্যার অ্যাপারেন্টলি সাকসেসফুল। তাহলে অ্যাপারেন্টলি সাকসেসফুল মানে আলটিমেটলি নট সাকসেসফুল, তাই না, এরকম টাইপের। সো লেটস গো ফর দি ব্ল্যাঙ্ক নাম্বারস। কি করা যায় প্রথমটার জন্য? সাকসেসফুল। Successful. প্রথমটার জন্য আমরা সাকসেসফুল নিতে পারি, ইনোভেটিভ বা ফ্রাস্ট্রেটেড আমাদের দরকার নেই। দ্বিতীয়টার জন্য বা তৃতীয়টার জন্য Frequency of হতে পারে, ইম্পেডিমেন্টস টু অ্যাটেনশন টু দরকার নেই। দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্টস ডিক্লাইন্ড সিগনিফিকেন্টলি, ইয়েস। তৃতীয়টার জন্য
Deceptive. ডিসেপটিভ, যেহেতু তারা আন্ডার এস্টিমেট করেছে বিভিন্ন সিচুয়েশনে কি হবে সেটা তারা সঠিকভাবে প্রকাশ করেনি, সো ডিসেপটিভ। ওকে, তো ইজি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আচ্ছা, আগে ইজি শেষ করি, তারপরে মতামত নেই। 8 নম্বর, say researchers trying to make it possible to trace counterfeit documents to the printer that produced them are blank the fact that, তাহলে বলছে রিসার্চাররা কি করছে, তারা চেষ্টা করছে যে কাউন্টারফেট ডকুমেন্টটা কোন প্রিন্টারে প্রিন্ট করা হয়েছে সেটা তারা বের করার চেষ্টা করছে। দ্যাট প্রডিউসড দ্যাম আর ব্ল্যাঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট, তারা কোন একটা ফ্যাক্টকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, তাই না? They are trying to utilize the fact, they are trying to manipulate the fact, that they are trying to sort of what, apply the fact, apply করার চেষ্টা করছে একটা কাজের মধ্যে। So that the rotating drums and mirrors inside laser printers, এই যে প্রিন্টারের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে, যে তাদের যে পার্টস গুলো আছে, রোটেটিং ড্রাম এন্ড মিরর্স ইনসাইড লেজার প্রিন্টার্স আর ইমপারফেক্ট ডিভাইসেস। বলছে রোটেটিং ড্রাম এবং মিররটা হচ্ছে ইমপারফেক্ট ডিভাইস দ্যাট লিভ ইউনিক প্যাটার্নস, যেটা ইউনিক প্যাটার্ন ছেড়ে যায়। অর্থাৎ আমি একটা প্রিন্টারকে যদি ট্রেস করতে চাই, সেই সেই ইউনিক প্যাটার্ন ধরে নির্দিষ্ট করে কোন প্রিন্টার সেটা আমি ট্রেস করতে পারবো। ইউনিক প্যাটার্নস অফ ব্র্যান্ডিং ইন দেয়ার আউটপুট। নাইস। এই যে ব্যাপারটা, যে rotating drums and mirrors inside laser printers are imperfect devices and leave unique patterns of branding in their output, এই ব্যাপারটাকে রিসার্চাররা কি করছেন, ব্যবহার করবেন। that produced them are the fact that, এই ফ্যাক্টটাকে তারা they are utilizing, they are trying to utilize this fact. ওকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা? Imperfect কি বোঝানো হয়েছে? কোনটা? Imperfect devices. এখানে এই যে লেজার প্রিন্টারদের কথা বলছে, যে লেজার প্রিন্টার্স আর ইমপারফেক্ট ডিভাইসেস। ইমপারফেক্ট বলতে কি বোঝাচ্ছে, তারা বলছে যে দে হ্যাভ ইউনিক প্যাটার্নস, মানে আপনার প্রত্যেকটা প্রিন্টার যদি পারফেক্ট ডিভাইস হতো ওদের বক্তব্য অনুযায়ী, তাহলে প্রত্যেকটা প্রিন্টারের একই ধরনের টাইপ হতো। আপনার কোনো একটা প্রিন্টারে একরকম প্রিন্ট, আরেকটা প্রিন্টারে একরকম প্রিন্ট, আরেক রকম প্রিন্ট, এরকম হতো না, সবগুলো সেম হতো। কিন্তু বলছে যে না, প্রিন্ট দেখে আমরা বুঝতে পারি প্রিন্টের মধ্যে কি থাকে, ইউনিক প্যাটার্ন থেকে যায়, ব্র্যান্ডিং থেকে যায়, ইউনিক প্যাটার্নস অফ ব্যান্ডিং ইন দি ব্র্যান্ডিং না, সরি আমি বারবার শব্দটা ব্র্যান্ডিং বলে ফেলছি, দ্যাট লিভ ইউনিক প্যাটার্নস অফ ব্যান্ডিং ইন দেয়ার আউটপুট। এই যে ব্যান্ডিং থেকে যায়, ইউনিক প্যাটার্ন থেকে যায়, এই জন্য বলছে যে তাহলে এক একটা প্রিন্টার এক এক রকম, তার কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়ে গেছে। সো দ্য ডিভাইসেস আর নট পারফেক্ট, দে আর ইমপারফেক্ট, সেজন্য মানে এটাকে তারা ব্যবহার করছে। ওকে, সো অলদো দিস প্যাটার্নস আর ব্ল্যাঙ্ক টু দ্য নেকেড আই, কে নেকেড আই কি এটা দেখবে নাকি দেখবে না? তাও আবার অলদো দেখবে। বলছে, আগের অংশে বলছে যে এটা প্যাটার্ন থাকে, অলদো দিয়ে যেহেতু বলছে তাহলে ওইটা দেখা যাবে না। আর না, ব্ল্যাঙ্ক আলাদা টু করে দ্য, আর ব্ল্যাঙ্ক টু দ্য নেকেড আই, সেটা দে ক্যান বি ব্ল্যাঙ্ক অ্যান্ড অ্যানালাইজড, তার মানে দে ক্যান বি ট্রেসড, দে ক্যান বি সিন, এখানে দেখবে না, এখানে দেখবে, এই তো, and analyzed by computer programs, এবং খেয়াল করেন and হচ্ছে একটা পজিটিভ মার্কার, তো and এর পরে আছে analyzed, তার মানে and এর আগে ওটা দেখতে হবে, তো আগে দেখতে হবে বা বুঝতে হবে বা পেতে হবে, তাহলে না আপনি অ্যানালাইজ করতে পারবেন। সো এই যে পরে যা হবে আগে সেটা পজিটিভ, মানে and এর পরে পজিটিভ আছে, আগেও একটা পজিটিভ জিনিস আমার লাগবে। অলদো একটা নেগেটিভ মার্কার, সো অলদো এর পরে they can be analyzed by computer programs, তার মানে these patterns are cannot be analyzed to the naked eye by the naked eye, cannot be seen by the naked eye, অর্থাৎ অলদো থাকার কারণে আমার দ্বিতীয় ফ্রেজে আমি যেটা দিচ্ছি, দ্বিতীয় ক্লজে, প্রথম ক্লজে তার বিপরীত কিছু হবে। ঠিক আছে, হ্যাভ স্পেন্ট দ্য পাস্ট ইয়ার ডিভাইসিং। ওকে, তাহলে আমরা তিনটা শব্দ মোটামুটি পেয়ে গেলাম, এখন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে ক্যান বি, ব্ল্যাঙ্ক এন্ড অ্যানালাইজড, কোনটা? ডিটেক্টেড, ইমপ্লিমেন্টেড, জেনারেটেড, which one? Detected. Detected is a good choice. Implement করার কিছু নেই এখানে, জেনারেট তো করছে না, সে ডিটেক্ট করছে। তাহলে although the patterns are blank to the naked eye, Invisible. invisible to the naked eye, detected by machines, detected by computer programs. So
এই যে ফ্যাক্টটা, এই ফ্যাক্টটাকে তারা কি করছে? আমি বলছিলাম যে দে আর ইউটিলাইজিং দ্য Exploiting. ফ্যাক্ট, দে আর Exploiting এক্সপ্লয়েটিং the দ্য fact. ফ্যাক্ট। ওকে, সুন্দর একটা Yes, শব্দ। sir. ওকে, এখানে একটা ভুল হলেও কি পুরোটা ভুল? হ্যাঁ, আনফরচুনেটলি সো। একটা ভুল হলে আর নাম্বার দিবে না, নাম্বার পেতে হলে তিনটেই কারেক্ট এখানে করতে হবে। এক্সপ্লয়টিং এবং ম্যানিপুলেটিং অলমোস্ট কাছাকাছি না? কাছাকাছি যখন হবে তখন আপনি দুটার মধ্যে পার্থক্যটা আপনাকে খুঁজতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এক্সপ্লয়েট, ম্যানিপুলেট। আচ্ছা, ম্যানিপুলেট একটু নেগেটিভ কনোটেশন চলে আসে, আমি যদিও ব্যাখ্যা করার সময় ম্যানিপুলেট শব্দটাই বলছিলাম। তো দেখেন, এই যে ইউটিলাইজ শব্দটা আমি বারবার বলছিলাম, ইউটিলাইজ ইজ এক্সপ্লয়টেশন, ঠিক আছে? ইউটিলাইজ। আর ম্যানিপুলেট বলতে একটু নেগেটিভ বিষয় চলে আসে। এখানে কন্ট্রোল, ইউজ, তো এটা কন্ট্রোলের চেয়ে ইউটিলাইজটা এখানে বেটার। মানে when you compare between exploit and manipulate, exploit is better. Okay, moving on. Last one and the easy part. In her startlingly, cover up the options. In her startlingly original writing, the writing টাকে original বলেছে, startlingly original, very original, চমকে ওঠার মতো। She went farther than any other 20th century author in English, perhaps in any language, in blank literary language and form, stylistic conventions, and blank a rich and diverse structure of meaning. তাহলে আমরা ধারণা করি যে এটাকে বলা হয়েছে যে তার লেখাটা স্টার্টলিংলি অরিজিনাল, তাহলে সবকিছু নতুন হবে, পুরনো কিছু এখানে থাকবে না, তিনি কপি করবেন না, তিনি ইনোভেট করবেন, তিনি প্রচলিত ধ্যান ধারণা ফলো করবেন না, তিনি সেটাকে ভাঙবেন, তাই না? যেহেতু স্টার্টলিংলি অরিজিনাল রাইটিং বলা আছে, ইয়েস, তাহলে আমরা ওই শব্দগুলো বের করব। কি বলছে? ইন ব্ল্যাঙ্ক লিটারারি ল্যাঙ্গুয়েজ। লিটারারি ল্যাঙ্গুয়েজকে তিনি কি করবেন? তিনি মানে একটা নতুন ধাঁচ দিবেন, তাই না? অ্যান্ড ফর্মটাকে তিনি কি করবেন? নতুন একটা ধাঁচ দিবেন। স্টাইলিস্টিক কনভেনশন, কনভেনশন কি তিনি মেনে চলবেন নাকি ভাঙবেন? হ্যালো, এটা তো ভাঙবে, স্টাইলিস্টিক মানে চেঞ্জ করবে, নিউ চেঞ্জ ফর্ম। করবে, তিনি সেটা ফলো করবেন না, বরং তিনি সেটাকে ভাঙবেন বা ফলো করবেন না, আর তিনি চেঞ্জ। ভিন্ন কিছু নিয়ে আসবেন, পরিবর্তন করবেন। অ্যান্ড আ রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার অফ মিনিং, তাহলে রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার উইল বি দেয়ার, তার লেখায় সেরকম রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার আনবেন। তাহলে এই শব্দগুলো আমরা মাথায় নিয়ে আমরা শুরু করি। তিনি কি করছেন? লিটারারি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্মকে আমরা ভাবছিলাম যে এখানে একটা শব্দ হবে যেটা তিনি নতুন কিছু করবেন এখানে, সেটা বোঝানোর জন্য যে তিনি লিটারারি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্মে নতুনত্ব আনবেন। তাহলে সেই নতুনত্বটা এখানে কি হবে? রিইনভেন্ট। ইনভেন্টিং। স্টাইলিস্টিক কনভেনশন নিয়ে আমরা ভাবছিলাম যে তিনি এটা ভাঙবেন, এটা ফলো করবেন না, বরং এটাকে ভেঙে দিবেন। তিনি কি করবেন? আনডুইং। আর রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার আমরা ভাবছিলাম যে তিনি আনবেন, তিনি এটা নতুন কিছু এখানে নিয়ে আসবেন। or introducing, বড় হবে না ইন্ট্রোডিউস হবে? introduce, ইন্ট্রোডিউসিং। বড় বললে তো আর কারো কাছ থেকে নেওয়া বোঝায়, তাহলে অরিজিনাল হয় না ব্যাপারটা, ঠিক আছে? এখানে হবে ইন্ট্রোডিউসিং। ওকে, তো আপ টু দিস পয়েন্ট আমাদের আরো 20-25 মিনিটের মতো ক্লাস আছে নেক্সট পার্টটা করার জন্য। আপ টু দিস পয়েন্ট আপনাদের চিন্তা ভাবনা কি বলেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সাজেশন থাকলে বলেন, চ্যালেঞ্জ ফেস করে থাকলে বলেন। What do you think of TC and GRE? থট গুলো একটু মিসগাইড হচ্ছে, মানে আপনি যেভাবে বলতেছেন মাঝে মাঝে আমি অন্যভাবে ভাবতেছি। অন্যভাবে ভাবার কারণে আপনি সঠিক উত্তরে যাচ্ছেন কিনা? মানে ভুল হয়ে যাচ্ছে পারফেক্টলি, যেমন তখন পড়ার সময় ইমপারফেক্ট ডিভাইসটাকে ইগনোর করে কিছু একটা চাচ্ছিলাম, তো এটা ইমপারফেক্টটা বুঝে সেকেন্ড লাইনটা বোঝার কারণে ফার্স্ট লাইনটা ক্লিয়ারলি ধরা যাবে, এরকম কিছু মানে হার্ড আছে। আচ্ছা, imperfect device was not much important there. খেয়াল করেন, এখানে
The fact that the rotating drums and mirrors inside laser printers are imperfect devices that leave unique patterns of branding in their output. আপনি যদি এই অংশটা বুঝতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে। ইউনিক প্যাটার্নস অফ ব্যান্ডিং ইন দেয়ার আউটপুট। ইভেন সেটাও যদি আপনি চিন্তা না করেন, আপনি যদি চিন্তা করেন যে দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ দ্য ফ্যাক্ট, দ্য রোটেটিং ড্রামস ব্লা 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 আউটপুট সামথিং, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি এই পুরো জিনিসটাকে চাইলে ইগনোর করতে পারেন, এই পুরো জিনিসটা আপনার কোনো কাজে লাগবে না আসলে। এখানে খেয়াল করেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, দ্যাটস ইট। এবং এখানে বলেছে লিভ ইউনিক প্যাটার্নস, লিভ ইউনিক প্যাটার্নস, এইটুকু শুধু আপনার লাগবে যে দিস প্যাটার্নস, এই দিস প্যাটার্ন এখানে যখন আসবেন আপনি প্রথমে পুরো দিস ইজ আ ফ্যাক্ট, তারপরে এখানে কিছু টেকনিক্যাল কথাবার্তা বলেছে, আপনি চাইলে এটা ইগনোর করে আসতে পারেন। আসার পর দিস প্যাটার্নস, তাহলে কোন প্যাটার্ন? লিভ ইউনিক প্যাটার্নস, এই ইউনিক প্যাটার্ন গুলা, ব্যাস এখান থেকে আবার শুরু করলেই হচ্ছে। এখানে ইমপারফেক্ট ডিভাইস আপনি যেমন প্রশ্ন করেছিলেন, আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে এই প্রশ্নে এই অংশটার কিন্তু ভূমিকা খুব গৌণ। বুঝাতে পারলাম? জি। হ্যাঁ। তো টেক্সট কমপ্লিশনে বড় সেন্টেন্সের মধ্যে এবং বিশেষ করে আরো বেশি ইম্পর্টেন্ট হবে আরসিতে টেকনিক্যাল স্টাফ আমরা অত বেশি ডিটেলসে যাব না, কারণ এখানে ওই প্রিন্টার নিয়ে পড়াশোনা করা বা বোঝার জন্য আমার এই জিআরই টার্গেট করে নাই এটাকে, ওটা আমাকে দিয়েছেই বাড়তি পড়াশোনা করে সময় নষ্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে আমরা এগুলো আরো বোঝার চেষ্টা করবো। ওকে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কোনো এক্সাম্পল কি দিতে পারেন এটা ছাড়া? আপনি বিপরীত কিছু ভেবেছিলেন? স্যার যেমন লাস্টেরটাও আমি প্রপারলি ধরতে পারতেছিলাম না, লাস্টের যে অথরেরটা ছিল কি হয়েছে, ফাইনাল। মানে কোন জায়গায় হয়েছিল সেটা কি মনে হচ্ছিল? স্যার মানে তিনটার মধ্যে লিঙ্কটা আপনি যেভাবে সুন্দর করে বুঝতে পারতেছেন যে কোন জায়গায় আসলে ফোকাসটা, যেমন অরিজিনাল পর্যন্ত বুঝতে পারছিলাম, কিন্তু এরপরে কি দিয়ে শুরু হচ্ছে তিনটার লিঙ্কটা, ওটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখানে হয়তো বলি, বা আমি এখানে কিন্তু তিনটা পারছি না, লিঙ্ক না, সেটাও হতে পারে। সেন্টেন্স স্ট্রাকচারটা থেকে একটু তাকাই আমরা। In her startlingly original writing, she went further than any other 20th century author in English. In এখন একটা লিস্ট দিয়েছে, এই একটা একটা তিনটা জিনিস এখানে দেওয়া আছে আমার জন্য, এই একটা দুইটা এই তিনটা, তাহলে দিস ইজ এ লিস্ট। তিনি কি করেছেন, তার রাইটিংটা হচ্ছে অরিজিনাল, তার রাইটিংটা অরিজিনাল। এই অরিজিনাল রাইটিং এ তিনি তিনটা কাজ করেছেন, 1 2 3। তিনি ফর্ম কি করেছেন, তিনি কনভেনশন কি করেছেন, কনভেনশন তিনি কি করেছেন, এবং তিনি স্ট্রাকচার কি করেছেন, স্ট্রাকচার এন্ড মিনিং তিনি কি করেছেন। ঠিক আছে, স্ট্রাকচার এন্ড মিনিং কি করেছেন, রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার, এই তিনটা, এটা দিস ইজ এ লিস্ট। তাহলে প্রত্যেকটাই আলটিমেটলি রিলেটেড টু স্টার্টলিংলি অরিজিনাল। দিস ইজ দ্য অনলি ক্লু হিয়ার, স্টার্টলিংলি অরিজিনাল। তাহলে প্রত্যেকটার সাথে আমি এটাতে যাব যে অরিজিনাল হতে হলে লিটারেরি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্ম রিইনভেন্ট করতে হবে। এক্সিস্টিং লিটারেচার যে স্টাইলে চলে সেই স্টাইলটাকে তাকে ভেঙে নতুন কিছু তাকে করতে হবে। মানে স্যার আপনি বলছেন ফার্স্টে গেস করতে, দেন দেখতে, আমি গেস করতে পারতেছিলাম না এই ক্ষেত্রে। ওকে, এটা এটা আস্তে আস্তে আসবে। আমরা প্রথমে যখন গেস করার চেষ্টা করি, মেবি ইউ আর টু ফোকাসড অন ফাইন্ডিং আ পার্টিকুলার ওয়ার্ড ফর ইট। আমি কিন্তু পার্টিকুলার ওয়ার্ড নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি যে আইডিয়া। আচ্ছা, বি ফ্লেক্সিবল, আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ড এখানে আনতেই হবে এরকম হলে হবে না, আপনি জাস্ট ফ্লেক্সিবল থাকেন। ওকে, এটা কি হবে, লিটারেরি ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্ম। মানে আমি এটা থেকে যখন বুঝবো অরিজিনাল দিয়ে তিনটাই সেম ক্যাটাগরি হবে, তারপর আমি অপশন দেখে ফেলবো। সেটা পুরোপুরি সঠিক হবে না, বাট ইন প্র্যাকটিস আপনি সেটা হয়তো আস্তে আস্তে করতে পারবেন। বাট অরিজিনাল দিয়ে করার পরে আপনার একটু চিন্তা করা উচিত। যেমন আপনার এখানে আমি বলি, তিনটা কিন্তু তিন ধরনের। ল্যাঙ্গুয়েজ এন্ড ফর্মের জন্য রিইনভেন্ট করার দরকার হচ্ছে, এক্সিস্টিং কে রিইনভেন্ট করা। কনভেনশনকে ভাঙার দরকার হচ্ছে, সো কনভেনশন যেহেতু আছে সেটা হচ্ছে বিপরীত, অরিজিনালের বিপরীত হচ্ছে কনভেনশন, তাহলে সেটাকে ভেঙে দিতে হবে, সো এখানে একটা নেগেটিভ দরকার। রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার, এটা যদি ভালো জিনিস তাকে সেটা আনতে হবে, এটা কিন্তু পজিটিভ। সো ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু আবার চেঞ্জ হচ্ছে একটা,
কনভেনশন অরিজিনালের সাথে বিপরীত, তাহলে এটা ভাঙতে হবে। রিচ এন্ড ডাইভার্স স্ট্রাকচার অরিজিনালের সাথে পক্ষের জিনিস, পজিটিভ জিনিস। তো এখানে পজিটিভ কিছু বসবে। তো তিনটা জিনিস আছে, প্রত্যেকটাই অরিজিনালের সাথে, কিন্তু তাদের ভিতরে আবার একটু একটু ডিফারেন্সও আছে। ঠিক আছে, আপনি যত শব্দ ফোকাস করব, যেটিতে খেয়াল রাখতে হবে আপনার, আমরা ম্যাথমেটিক্সে হলে কি করি, একটা সেন্টেন্সে একটা কোশ্চেনে আমরা যদি বলে যে ইভেন নাম্বার, আমরা ইভেন নাম্বারটা কিন্তু ইভেনটা আমরা মনে রাখি। যদি বলে ইন্টিজার, আমরা কিন্তু ইন্টিজার শব্দটা মনে রাখি, বিকজ আই উইল নিড দিস। যদি বলে যে এক্স, এক্সটা আমরা মনে রাখি, ওয়াই আমরা মনে রাখি। ঠিক সেরকম ভার্বাল রিজনিং, যেহেতু এটা এখানে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। প্রথমে আপনার আস্তে আস্তে প্র্যাকটিস করে বুঝতে হবে যে ঠিক আছে কোন শব্দে আমি অত ফোকাস দিব না, কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা ফোকাস করব। সেটা বের করে এবার প্রত্যেকটা শব্দ থেকে শব্দ কম্পেয়ার করার চেষ্টা করব। এটাই হচ্ছে রিজনিং। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে ভার্বাল, এটা কিন্তু ম্যাথের মতো। এটাকে টিপিক্যাল ইংলিশের মতো চিন্তা করলে হবে না, লিটারেচারের মতো চিন্তা করলে হবে না যে ফোকাস রাইটিং কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং না, এটা এটা ক্রিয়েটিভ রাইটিং না, এটা রিজনিং। এটা যা আছে সেখান থেকে ম্যাথমেটিক্স এর মতো করে আপনাকে ধরে বেঁধে লিঙ্ক করে কম্পেয়ার করেই বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ক্রিয়েটিভ রাইটিং না। ওকে, আচ্ছা, ইট উইল কাম বাই প্র্যাকটিস, আমরা প্রচুর প্র্যাকটিস করার সুযোগ পাবো। লেটস মুভ অন টু দ্য মিডিয়াম। এখন আমি আস্তে আস্তে আপনাদের থেকে কমেন্ট চাইবো বা অপশন চাইবো। ওকে, আমরা 10:15 পর্যন্ত নিতে পারি ক্লাসটা। জি। Yes. থ্যাংক ইউ, Yes, sir. থ্যাংক ইউ। লেটস সি নাম্বার 1 কি বলছে। The media once portrayed the governor as anything but ineffective. Anything but ineffective, তাহলে কি হিসাবে পোর্ট্রে করেছে? ইনএফেক্টিভ মানে মিনিংটা কি? এনিথিং বাট দিয়ে জিনিসটা কি হয়? নেগেটিভ হয় না? এনিথিং বাট, দিস ইজ আ নেগেটিভ থিং। তাহলে ইনএফেক্টিভ হিসেবে বলে নাই, তাকে যাই বলে থাকুক না কেন ইনএফেক্টিভ বলে নাই, তাই তো? আচ্ছা, দে নাও হাউএভার, তাহলে এখন কি বলবে তাকে? এখন তাকে কি বলবে? স্যার এনিথিং বাট ইনএফেক্টিভ বলতে ইনএফেক্টিভই বোঝা যাচ্ছে নাকি এটা? সিম্পলি চিন্তা করেন, দ্য মিডিয়া ওয়ান্স পোর্ট্রেট দ্য গভর্নর অ্যাজ, তাকে কি হিসেবে পোর্ট্রেট করেছে? এনিথিং, অ্যাজ এনিথিং, অনেক কিছু বলেছে তার সম্পর্কে, বাট ইনএফেক্টিভ, কিন্তু ইনএফেক্টিভ বলে নাই। তাহলে এখন ইনএফেক্টিভ বলছে, তাহলে এটাই। তাহলে দে নাও হাউএভার, তাহলে এখন কি বলবে? এখন ইনএফেক্টিভ বলবে, এই তো। জি। মেক হার আউট টু বি দি এপিটোম অফ ineffectiveness. জি। So let's go for the words: fickleness, brilliance, dynamism, egoism, Egoism হবে না। punctiliousness. এটাই বুঝতেছি। কি হতে পারে? ইগোইজম আর পাংচুয়ালনেস হবে না। তো ব্রিলিয়েন্স বাদ, ডাইনামিজম বাদ, ইগোইজম বাদ, পাঞ্চুয়ালিয়াস বাদ, তাহলে বাকি তো একটাই থাকলো, ফিকলেসনেস, রাইট? জি, এটা অর্থটা জানি না। অর্থ ইনএফেক্টিভনেস। ঠিক আছে, এটা একটা সুবিধা। আপনি যখন 3-4টা বাদ দিয়ে দিলাম, তখন আমি বাকি শব্দটা বের করতে আমার খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ফ্যাক্টলেস, ফ্যাক্টলেসনেস মানে হচ্ছে ল্যাকিং ইনিশিয়েটিভ অর স্ট্রেংথ অফ ক্যারেক্টার, ইরেসপন্সিবল, ইউজলেস, ওয়ার্থলেস, ইনকম্পিটেন্ট। ওই ইনএফেক্টিভ শব্দটা আসছে ঘুরে ফিরে। ইয়েস, মুভিং অন। For most of the first half of the 19th century, science at the university was in blank state, despite the presence of numerous luminaries. For most of the first half of the 19th century, একটা সময়ের কথা বলছে, সেই সময়ে কি ছিল? সায়েন্স এট দ্য ইউনিভার্সিটি, সায়েন্সটা কেমন ছিল? ওয়াজ ইন ব্ল্যাঙ্ক স্টেট, কি ধরনের স্টেটে ছিল? কি ধরনের স্টেটে সায়েন্স ছিল সেটা আমাদের বের করতে হবে। Despite the ভালো presence of, despite the presence of numerous luminaries, খুব আলোকিত মানুষজন ছিলেন, তা সত্ত্বেও সায়েন্স খুব একটা ভালো অবস্থায় ছিল না। বোঝা গেল? Despite পজিটিভ না নেগেটিভ? Negative. নেগেটিভ সাধারণত। Yes, despite the presence of numerous luminaries, তাহলে despite যেহেতু বলছে যে numerous luminaries থাকা সত্ত্বেও, তাদের প্রেজেন্স থাকা সত্ত্বেও, ভালো ভালো লোক ছিলেন, ভালো ভালো পণ্ডিতরা ছিলেন,
বিজ্ঞানীরা হয়তো ছিলেন, কিন্তু সায়েন্সের অবস্থা, ইউনিভার্সিটিতে সায়েন্সের অবস্থা অত ভালো ছিল না। ঠিক আছে, সেই শব্দটা আমাদের দরকার, যে খুব একটা ভালো ছিল না সেই শব্দটা দরকার। কোন শব্দটা হবে? Pathetic. প্যাথেটিক। Pathetic. প্যাথেটিক স্টেট। খুব খারাপ অবস্থা, লুমিনারিস ছিলেন কিন্তু সায়েন্সের অবস্থা ভালো ছিল না, প্যাথেটিক স্টেট। ওকে, আচ্ছা, সিন্টিলেটিং শব্দের অর্থ কি? সুন্দর একটা শব্দ, সিন্টিলেটিং। কখনো শুনেছেন সিন্টিলেটিং পারফরমেন্স? সিন্টিলেটিং, শামীম আশরাফ চৌধুরী প্রায়ই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন বলে? নাইস, বুঝাই বলেন। ভাই সাপোর্ট দেন, বলেন সিন্টিলেটিং পারফরমেন্স কখন হয়? ভালো কিছু না খারাপ কিছু সেটা বলেন আগে। ভালো কিছু, ভালো ভালো কিছু, কিছু, একদম চমৎকার। চমকপ্রদ কোন একটা পারফরমেন্স, যেটা মানে শিহরণ জাগানো একটা পারফরমেন্স, সেটা হচ্ছে সিন্টিলেটিং। সিন্টিলা The থেকে light- এসছে, সিন্টিলা হচ্ছে লাইটের সাথে সম্পর্কিত। যারা সায়েন্সে আছেন তাদের কমন পড়তে পারে সিন্টিলা, সেখান থেকে সিন্টিলেটিং আসছে, মানে উত্তেজনা করে একেবারে, মানে খেলার সময় যে শামীম আশরাফ চৌধুরীর কথা আসছে, যে খেলার মধ্যে যে মার্ভেলাস কিছু একটা, তখন সিন্টিলেটিং পারফরমেন্স। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল, ইনসেন্ডিয়ারি, ভেরাসিয়াস, এগুলো জানা আছে। ভেরাসিয়াস শব্দের অর্থ কি? ভেরাসিয়াস, VER, Veracious. VER is about truth. ভরের অংশ হচ্ছে, এটা হচ্ছে ট্রুথ ভার, যেমন ভেরিফাই, ভেরাসিটি, এগুলা ভার্চুয়াস, এগুলো হচ্ছে ট্রুথের সাথে সম্পর্কিত। ভেরাসিয়াস মানে সত্য, সত্য। ভোরাসিয়াস না, কিন্তু এটা ভেরাসিয়াস, VO না, VO ভোরাসিয়াস হচ্ছে পেটুক টাইপের বা সর্বভুক টাইপের। আবার ভোরাসিয়াসকে জিআরইতে আপনি ভোরাসিয়াস রিডার পাবেন, যে সব ধরনের বই, সব ধরনের জিনিসপত্র পড়ে ফেলে, কোনো কিছু বাদ দেয় না। ঠিক আছে, যে কোনো বই পড়তে পারে, এরকম ভোরাসিয়াস রিডার। ওকে, গোগ্রাসে গিলতে থাকা এরকম। ওকে, নাও এটাকে কেউ একজন ট্রাই করেন, পড়া শুরু করেন। somebody please try, volunteers, কে ভলান্টিয়ার হবেন? একজন ভলান্টিয়ার হন, কেউ একজন। Read করবো ভাইয়া? জি প্লিজ। In a recent history of the Renaissance, by showing how the artistic effort, Efflorescence, efflorescence of that era was dash linked to its commercial vitality. Okay. Jardin demonstrated that the spirit of acquisitiveness may be dash that of cultural creativity. ওকে নাইস। কে নিয়ে কথা হচ্ছে, কোন সময় নিয়ে? In a recent history of the Renaissance period কিছু একটা নিয়ে কথা হচ্ছে। By showing, somebody showed something about this period. কি দেখিয়েছে? How the artistic efflorescence of that era, ওই এরার artistic beauty, artistic কিছু, was blank linked to its commercial vitality, commercial। তাহলে এই যে একটা বিপরীত জিনিস, artistic versus commercial, এই দুটার মধ্যে সম্পর্ক নিয়ে এখানে কথা হচ্ছে। Was blank linked to the commercial vitality, either positively linked or negatively linked, আমরা সেই শব্দটা এখানে খুঁজে বের করব। Jardin demonstrated that the spirit of acquisitiveness may be blank that of cultural creativity. Let's say acquisitiveness এবং কালচারাল ক্রিয়েটিভিটি জার্ডিন ডেমনস্ট্রেট করেছে, সেটা কি জন্য, কি দেখানোর জন্য, কি শো করেছে সে? আর্টিস্টিক এফ্লোরেসেন্সের সাথে কমার্শিয়াল ভাইটালিটি লিংক করার জন্য। ওকে, তাহলে অ্যাকুইজিটিভনেস এখানে কোনটার সাথে যায়, আর্টিস্টিকের সাথে না কমার্শিয়ালের সাথে? কালচারাল ক্রিয়েটিভিটি কোনটার সাথে যায়, আর্টিস্টিকের সাথে না কমার্শিয়ালের সাথে? আর্টিস্টিক হচ্ছে আর্টিস্টিকের সাথে কালচারাল ক্রিয়েটিভিটি। অ্যাকুইজিটিভনেস মানে কি? কমার্শিয়ালের সাথে। কিভাবে? অ্যাকুইজিশন আমরা বলি না, যে অর্জন, কোনো কিছু দখল করে নেওয়া, অ্যাকুইজিশন করা। হ্যাঁ,
অ্যাকুইজিশন করা, কিনে gain নেওয়া, করা। অধিকারে নেওয়া, গেইন করা, সেটা হচ্ছে কমার্শিয়াল ভাইটালিটি। তাহলে এই যে সব আমরা প্রথম যে কাজটা এখানে করলাম সেটা হচ্ছে শব্দগুলোকে লিংক করলাম। এটা প্যারাফ্রেজিং বলে এটাকে, তাই না? যে শব্দগুলোকে প্রথম সেন্টেন্সে যেভাবে লিখেছে, এর আগের সেন্টেন্স গুলোতে, এগুলো কোশ্চেন গুলোতে প্যারাফ্রেজিংটা এতটা সুন্দরভাবে আমি পাইনি, এটাতে এসে প্রথম বেশি ক্লিয়ারলি পেয়েছি। আগেও আমি শব্দ শব্দ কিছু লিংক করে দেখিয়েছি, বাট দিস ওয়ান ওয়াজ ভেরি গুড। তো এইটাতে আর্টিস্টিক এফ্লোরেসেন্স এন্ড কমার্শিয়াল ভাইটালিটি সে শো করছে। শো করার জন্য সে ডেমনস্ট্রেট করেছে স্পিরিট অফ অ্যাকুইজিটিভনেস which is related to commercial vitality may be blank that of cultural creativity। তাহলে এখন আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক, আর্টিস্টিকের সাথে কমার্শিয়ালের সম্পর্ক, blank linked to the commercial vitality, এবং demonstrated that the spirit of acquisitiveness may be blank that of cultural creativity, এই দুটো সম্পর্ক একই রকম হবে সেটা আমরা বুঝতে পারছি। সে যেটা ডেমনস্ট্রেট করেছে অ্যাকুইজিটিভনেস এর সাথে কালচারাল ক্রিয়েটিভিটির সম্পর্ক, এই সেকেন্ড ব্ল্যাঙ্কে যেটা হবে সেরকম একটা শব্দই প্রথম ব্ল্যাঙ্কে হবে। দে উইল বি ইনফ্লুয়েন্সড বাই ইচ আদার, দুটো শব্দ লিঙ্কড, রাইট? এই ইকুইজিটিভনেস এর সাথে যদি কালচারাল ক্রিয়েটিভিটির সম্পর্ক না থাকে, তাহলে আর্টিস্টিক এফ্লোরেসেন্স এর সাথে কমার্শিয়াল ভাইটালিটির সম্পর্ক থাকবে না, কম দুর্বল লিঙ্ক হবে। আর যদি এখানে স্ট্রং লিঙ্ক পাওয়া যায়, ওখানেও স্ট্রং লিঙ্ক হবে। তাহলে আমাদের দেখেন এখানে আমরা দুই রকম অপশন পাচ্ছি, মানে দুটো অপশনের জন্য আমাদের হাতে দুই ধরনের আইডিয়া আছে, একটা হচ্ছে পজিটিভ পজিটিভ আইডিয়া, একটা নেগেটিভ পজিটিভ হবে না, পজিটিভ হবে না স্যার, বেসড অন হোয়াট? কারণ এখানে বলছে যে সে সেটা দেখানোর পরে ডেমনস্ট্রেট করছে, মানে ফার্স্ট দেখিয়েছে, সম্পর্কটা দেখাইছে। okay, by showing how the artistic efflorescence of that era was linked to its commercial vitality, তারপর সে প্রেডিক্ট করছে মেবি কিভাবে এটা লিঙ্কড হয়, কিভাবে সেটা লিঙ্কড হয় সেটা করতে গিয়ে, by showing how in a recent history of Renaissance, by showing how the artistic efflorescence of that era was blank linked to its commercial vitality, Jordan demonstrated that the spirit of acquisitiveness may be blank that of cultural creativity. মানে ডিরেক্টলি লিংক ছিল বা এরকম কোনো ওয়ার্ড But লিংক এখানে কি থাকার আমরা কারণে how the artistic efflorescence of that era was not quite linked to the commercial vitality, Jordan demonstrated that spirit of acquisitiveness may be separated that from that of এরকম কিছু আমরা বলতে পারি না দুটোই নেগেটিভ দিয়ে? আমার মনে হচ্ছে পসিবল, লাইক দিস ইজ আ ডাবল পসিবিলিটি যেটাকে আমরা বলি, যে আমার মনে হচ্ছে যে এটাতে আমরা দুই ধরনের চিন্তাই করতে পারি। এনিওয়ে, এখন আমরা অপশনে যাব, অপশনে যেতে আমরা বাধ্য, আমরা দুটো আইডিয়া পেয়েছি, এখন আমরা অপশনে যাব, যদি পজিটিভ পজিটিভ পাই নেব, যদি নেগেটিভ নেগেটিভ পাই সেটাও নিতে পারি। উই উইল ওপেন টু দ্য অপশনস। ওকে, সো এখন মিলাতে হবে একটার সাথে একটা, যে কোশ্চেনেবলি লিঙ্কড যদি হয় তাহলে threatened by, inseparable from, comparable to, মিলছে কিনা কোশ্চেনেবলি লিঙ্কড এর সাথে। ইন্টিমেটলি আর কম্পারেবল টু, ইন্টিমেটলি লিঙ্কড যদি হয় তাহলে threatened by কম্পারেবল টু, হবে না, কম্পারেবল নাকি জি ইনসেপারেবল? Inseparable, intimate, inseparable, synonym. ইনসেপারেবল। ইন্টিমেটলি লিঙ্কড যদি হয় তাহলে ইনসেপারেবল ফ্রম that of cultural creativity, মানে they are very close, you cannot separate them, they are so মেবি intimate। তাই কম্পারেবল বলছে, কোনটা? মেবি না থাকলে হয়তো ইনসেপারেবল মাথায় আসতো, এখানে বলছে মেবি কম্পারেবল তাই মাথায় আসছে। বাট কম্পেয়ারের সাথে ইন্টিমেসির কি সম্পর্ক? আর অ্যাকুইজিটিভনেস এর সাথে এবং কালচারাল ক্রিয়েটিভিটির মধ্যে আপনি কম্পেয়ার করবেন কেন, তুলনা কেন করবেন? দুটো তো ভিন্ন জিনিস। আচ্ছা, ঠিক আছে, আর্টিস্টিক এবং কমার্শিয়াল ভায়াবিলিটি দুটোর মধ্যে তুলনা হবে না, অ্যাকুইজিটিভনেস এর সাথে কালচারাল ক্রিয়েটিভিটির তুলনা হবে না, কম্পেয়ার হবে না। তারা দুটো ভিন্ন ধাঁচের জিনিস, তাদের মধ্যে লিংক থাকবে, তারা হয় ওতপ্রোতভাবে জড়িত হবে অথবা বিচ্ছিন্ন হবে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ, নাইস, থ্যাঙ্কস। নেক্সট ফয়সাল, ফয়সালের পরে এখন কি বলবে? The setting in which the concert took place, বলেন। Please volunteer. স্যার বলবো, Sure, go for the it. setting in which the concert took place, the group's performance was elegant and polished, but the sound, which swept across the cold, unresonant high school auditorium, was oddly
given the energy the players seem to be putting into it. ওকে, তাহলে শুরু করেন, কি হবে এটা? কি বলছে প্রথমে, কি নিয়ে কথা বলছে? দ্য সেটিং, সেটিংটা কেমন ছিল সেটা নিয়ে কথা হচ্ছে। দ্য সেটিং ইন হুইচ দ্য কনসার্ট টুক প্লেস ব্ল্যাঙ্ক, এই সেটিংটা কি ছিল, কেমন ছিল? কেমন ছিল, এই কেমন ছিল সেটা এবার এক্সপ্লেন করবে। এখানে কোলন আছে, তার মানে the setting is explained here. The group's performance was elegant and polished. যে গ্রুপটা ছিল তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। ওকে, বাট দ্য সাউন্ড, তার মানে বাট মানে নেগেটিভ হয়ে গেল। Setting ভালো তার ছিল মানে না। প্রথম অংশে এলিগেন্ট পলিশ, তার মানে সেটিং ভালো ছিল না। But the sound which seeped across the cold, unresonant high school auditorium, মানে অডিটোরিয়ামের অবস্থা ভালো না, সুবিধার না, was oddly blank. তো এগুলো হচ্ছে এলিগেন্ট এন্ড পলিশড এর বিপরীত শব্দ। বাটের কারণে, বাট যেহেতু নেগেটিভ, এদিকে আমরা একটা পজিটিভ টোন পেয়েছি, এদিকে আমরা একটা নেগেটিভ টোন পাবো। ওকে, given the energy the player seemed to putting into it, তাহলে এনার্জি যেটা প্লেয়াররা দিচ্ছিল সেটাকে খেয়ে ফেলছিল অডিটোরিয়ামের সেটিং এর কারণে, তো সেটিং ওয়াজ ব্যাড, তাই তো? সো দ্য সেটিং ইন হুইচ দ্য কনসার্ট টুক প্লেস, কি হয়েছে সেটা গ্রুপের পারফরমেন্স কে খেয়ে ফেলেছে। তাদের এলিগেন্ট এন্ড পলিশ পারফরমেন্স হওয়া সত্ত্বেও সেই সাউন্ডের ক্যাপাসিটি দুর্বল হওয়াতে, সাউন্ডের রেজোনেন্স দুর্বল হওয়াতে, কোল্ড স্ট্রাকচার থাকাতে সেটা খেয়ে ফেলেছে। সো উই আর কিন্তু গোইং টু গেট two negative words here. এখানেও একটা নেগেটিভ আইডিয়া হচ্ছে, এখানেও একটা নেগেটিভ আইডিয়া হচ্ছে। এটুকু আমরা ধারণা করে আমরা সামনে আগাচ্ছি। দেখেন, আমি কিন্তু কোনো শব্দে যাচ্ছি না, আমি জাস্ট আইডিয়াটা বের করছি যে সেটিংটা আর পারফরমেন্সকে দুর্বল করে দিয়েছে। সেটিং এর কারণে সেটা পারফরমেন্সটাকে দুর্বল করে দিয়েছে, পারফরমেন্স খেয়ে ফেলেছে, এটা আমরা বলছি। তারপরে ওয়াজ অডলি ব্ল্যাঙ্ক, সেখানে আমরা বলছি যে ওইদিকে যেমন which sipped across the cold, unresonant high school auditorium was oddly blank, মানে elegant and polish আমরা পেয়েছি, কিন্তু পরের অংশটা আমরা হচ্ছে নেগেটিভ কিছু একটা, given the energy the player seems to be putting into it. Okay, so negative took place, exacted a toll, encouraged nervousness, Exacted a solved a toll. dilemma, exacted a toll. তারপরে was oddly blank, কি ধরনের? এই যে sipped across the Inviting. cold, unresonant high school auditorium. Inviting. Tapetes. Oddly, স্যার অডলি বলতে নেক্সট একটা আমরা কিছু পজিটিভ কে বললে ওটা অডলির সাথে গিয়ে নেগেটিভে মিন করবে না? oddly ঠিক ওইরকম মিনিং বোঝায় না। অডলি দিয়ে ঠিক ওরকম কোনো মিনিং বোঝায় না, যেটা দিয়ে আপনি মানে শব্দ পজিটিভ দিয়ে নেগেটিভ করে ফেলবেন সেরকম বোঝায় না। Tapid হবে। নিরস টাইপের আর কি, তাই না? যে sipped across the cold, unresonant, এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে cold, unresonant, সেটার জন্য আমার tepid দরকার। oddly inviting, like still you are inviting someone but the process is odd, so the oddly tepid, এটা হচ্ছে মানে নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ আর কি। ঠিক আছে, ওকে, the next one was trying, আরেকজন আসেন। দেবাশিস, স্যার, go for it. Sure. করেন। The governor has long been obsessed with excising the media from politician public relationship. That's been the unifying aim of all her seemingly disconnected ventures since entering public life. Her determinations to blank and eventually the media's hold on political communication. গভর্নরের কিছু একটা, গভর্নরের সাথে মিডিয়া নিয়ে তার চিন্তা ভাবনা কিরকম, মিডিয়া নিয়ে তিনি কি করতে চান সেটা নিয়ে কথা হচ্ছে। গভর্নরস হ্যাজ লং বিন অবসেসড, ঢোলের শব্দ করতে চাচ্ছি, লগ্ন আছে নাকি দেবাশিস? স্যার, আজকে কি লগ্ন আছে বিয়ের? কেন স্যার? আমার এখানে ঢোলের শব্দ হওয়া শুরু হয়েছে।
হঠাৎ করে? না স্যার, এদিকে তো শোনা যাচ্ছে না। ও আচ্ছা ও, ওকে, স্যার, আমি জানি না স্যার, আমি জানি না স্যার। আচ্ছা। So, বলছিলাম, the governor has long been obsessed with excising the media from the politicians' public relationship. Public relationship থেকে তিনি মিডিয়াকে এক্সাইজ করতে চাচ্ছেন, বাদ দিতে চাচ্ছেন, ছেটে ফেলতে চাচ্ছেন পলিটিশিয়ান পাবলিক রিলেশনশিপ থেকে। ওকে, দ্যাটস বিন দি ইউনিফাইং এইম। এই যে এক্সাইজ করাটা, সেটাই তার ইউনিফাইং এইম অফ অল হার সিমিংলি ডিসকানেক্টেড ভেঞ্চার্স। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিমিংলি ডিসকানেক্টেড, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার এফোর্টস গুলা, তার স্টেপস গুলা ডিসকানেক্টেড, বাট অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ইউনিফাইং এইম সিন্স এন্টারিং পাবলিক লাইফ। পাবলিক লাইফে প্রবেশের পর থেকে, মানে তিনি গভর্নর পর্যায়ে যাওয়ার পর থেকে বা পলিটিশিয়ান হওয়ার পর থেকে তিনি কি করছেন, তিনি মিডিয়াকে পলিটিশিয়ান পাবলিক রিলেশনশিপ থেকে এক্সাইজ করতে চাচ্ছেন, বাদ ছেটে ফেলতে চাচ্ছেন, বাদ দিতে চাচ্ছেন। সো এই এখন আমরা পাচ্ছি ডিসকানেক্টেড ভেঞ্চার সিন্স এন্টারিং পাবলিক লাইফ, এগেন আ কোলন, খুব কমন একটা জিনিস, বারবার বলছি, যেটা দিয়ে পরে আরো কিছু এক্সপ্লেনেশন বা আরো কিছু এক্সাম্পল আসবে। Determination to blank and eventually blank, or determination to blank and eventually blank the media's hold on political communication. Political communication এখানে আগে কোন শব্দ দিয়ে বোঝানো আছে? কিন্তু পলিটিক্যাল কমিউনিকেশন আগে কোনটাকে বুঝিয়েছে? প্যারাফ্রেজ অফ হোয়াট? পাবলিক রিলেশনশিপ। পলিটিশিয়ান পাবলিক রিলেশনশিপ। থ্যাংক ইউ। পলিটিশিয়ান পাবলিক রিলেশনশিপ হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন। তিনি সেখান থেকে মিডিয়াকে কি করতে চান? বাদ দিতে চান। এক্সাইজ করতে চান। সো আ ডিটারমিনেশন, তার ইউনিফাইং এইম হচ্ছে এটা, এক্সাইজ করা। আমি জাস্ট লিংক করে করে আগাচ্ছি। সো আ ডিটারমিনেশন টু এক্সাইজ, ইয়েস, determination to excise and eventually তাহলে এটা কি আরো জোর দিবে না? and eventually, এখানে যেটা হবে সেটা আরো দ্বিগুণ হয়ে এখানে আসবে, সে eradicate totally off, ঠিক আছে, the media's hold on political communication. তাহলে এই কোশ্চেনটাতে দেখেন, জাস্ট প্যারাফ্রেজের উপরে আমরা কাজ করলাম, যথারীতি আমরা কোলনের সাপোর্ট পেয়েছি, সাপোর্টিং আর্গুমেন্ট পেয়েছি, and eventually শব্দের আর্গুমেন্ট সাপোর্ট আমরা পেয়েছি, এটা দিয়ে আরো জোর দিবে সেটা আমরা বুঝতে পারছি। তারপরে আমরা যেটা করেছি মূলত সেটা হচ্ছে লিংক করা, যে দ্যাটস বিন, তাহলে দ্যাট হচ্ছে এই যে এক্সাইজ করা, মূল আইডিয়া হচ্ছে এটা, excising the media, unifying aim of disconnected ventures since entering public life, our determination to excise, এই যে লিংক করলাম, এটাই হচ্ছে এখানে কাজ, and eventually excise more, মানে একদম বাদ দিয়ে দেওয়া, the media's hold on political communication. Media's hold, এটা হচ্ছে এই মিডিয়া পলিটিক্যাল পাবলিক রিলেশনশিপ, এই যে লিংক করা, এটাই হচ্ছে এখানে আমাদের স্ট্র্যাটেজি ছিল। So, কি হবে, এক্সাইজের জন্য আমরা কি দিব, এবং পরে ইভেন অ্যাকচুয়ালি এন্ড ইভেন্চুয়ালি ব্ল্যাঙ্ক, সেটার জন্য কি দিব? ইরোড হতে পারে, এরোড হতে পারে, কনসিল তো হবে না, রিজুভেনেট হবে না, এন্ড ইভেন্চুয়ালি এন্ড, এক্সাইজ করতে করতে একেবারে বাদ দিয়ে দেওয়া, একদম শেষ করে দেওয়া, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। ওকে, let me try this. এটা বড় সরো আছে, আমি একটু কাজ করে ফেলি। ফিমেল লেবার ওয়াজ এসেনশিয়ালি, আচ্ছা আপনাদের ওখানে কি ঢোলের শব্দটা যাচ্ছে? না না স্যার। স্যার, No, that's very good. ভালো, অসুবিধা নেই। Female labor was essential to the growth of 18th century European textile industries. Okay? তাহলে female labor was essential to the growth of 18th century European textile industries. Female labor নিয়ে কথা হচ্ছে, এবং it was essential. Yet the essential থাকা সত্ত্বেও তাদেরকে কি করা হয়েছে? It remains difficult to blank. It remains difficult to blank. তাহলে তাদের গুরুত্বটা ক্লিয়ারলি এখানে প্রকাশ করা হয়নি, এরকম কিছু একটা আমাদের দরকার। Despite significant blank in research about women. তাহলে significant research কিন্তু হয়েছে, despite maybe improvement, maybe efforts in research about women,
দ্য রোল অফ ফিমেল লেবার, এই আবার ফিমেল লেবারের কথা আসছে, রোলের কথা আসছে, এসেনশিয়াল টু দ্য গ্রোথ আসছে, রোলের কথা আসছে, তার মানে প্রথম সেন্টেন্সটা রিপিট হচ্ছে, ফিমেল লেবার remains the single most glaring omission in most economic analysis of the history of European industrialization. Single most glaring omission, বাদ পড়েছে. So female labor was essential in the to the growth of 18th century European textile industries, yet it remains difficult to, এই যে omit হয়েছে, এটা ইকোনমিক অ্যানালাইসিস থেকে বাদ পড়েছে, তাহলে difficult to understand, difficult to gauge, difficult to measure, তাই না? যেহেতু এটা রিসার্চের মধ্যে আসেনি, এবং ডেসপাইট সিগনিফিক্যান্ট, তাহলে এখানে যেহেতু বলছে যে গ্লেয়ারিং অমিশন, তাহলে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস, সিগনিফিক্যান্ট এফোর্ট ইন রিসার্চ অ্যাবাউট উইমেন, সেই শব্দটা আমাদের দরকার। ওকে, women far outnumbered men as workers in the textile industries, yet তারা ফার আউটনাম্বার করেছে, কিন্তু যেহেতু বলছে তা সত্ত্বেও ওয়েজ ইন্ডিসিস and discussions of growth, cost of living and the like blank about the male labor force, তাহলে প্রত্যেকটা women far outnumbered, তারা আউটনাম্বার করেছে, yet wage indices, discussions, cost of living, এগুলো সবগুলো কি, এগুলো এখানে কি দিয়ে বুঝিয়েছে বলেন তো উপরে? এই যে ওয়েজ ইন্ডিসিস, ডিসকাশনস অফ গ্রোথ, কস্ট অফ লিভিং, এগুলো উপরে কি দিয়ে বুঝিয়েছে? ইকোনমিক অ্যানালাইসিস দিয়ে বুঝিয়েছে। এক্স্যাক্টলি, ইকোনমিক অ্যানালাইসিস। ইকোনমিক অ্যানালাইসিসে উইমেনের অবস্থা কি? অমিশন। ইয়েস, মানে স্যার ওরা বাদ দিতে চাচ্ছে, বাদ উইমেন পড়েছে, পার্টিসিপেট করছিল দিতে কিন্তু চাচ্ছে না, ওরা আমরা বলবো বাদ পড়েছে। ঠিক আছে, বাদ পড়েছে, মানে উই আর নট, খেয়াল করেন একটু ডিফারেন্স আছে এখানে, বেশি মানে হার্ড ডিফিকাল্টি লেভেল যখন আসবে তখন এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হবে। জি সেটা হচ্ছে মোটিভ। আপনি যেটা বলছেন, আপনি যদি বলেন বাদ দিতে চাচ্ছে, ইউ আর ইন্ডিকেটিং টু আ মোটিভ। আমি বলছি বাদ পড়েছে, দ্যাটস হোয়াট সেড। এখানে কিন্তু কারো মোটিভের কথা বলা হয়নি এখনো। যদি না বলে আমরা ওই ধরনের চিন্তা করব না, বললে করব। বাদ পড়েছে সেটুকু আমরা বুঝতে পারছি। তারপরে যদি এরকম মোটিভের কথা অপশনে বাদ নিতেই হয় সেক্ষেত্রে হয়তো নেব, বাট নাও আমরা শুধু বলবো যে বাদ পড়েছে। ওকে, সিঙ্গেল মোস্ট গ্লেয়ারিং omission, তাহলে ওয়েজ ইন্ডিস, ডিসকাশন অফ গ্রোথ, কস্ট অফ লিভিং এন্ড দ্য লাইক ব্ল্যাক অ্যাবাউট দ্য মেল ফোর্স, তারা শুধু মেল ফোর্স নিয়েই কথা বলে, তাই তো? and the like talk about the male force, তারা শুধু ওইটা নিয়ে আলোচনা করে, তারা ফিমেল লেবার ফোর্স নিয়ে আলোচনা করে না। ফিমেল লেবার ফোর্স টোটালি অমিট হয়ে গেছে। তাহলে আমরা তিনটা অপশন আমরা পেয়ে গেলাম। ইন্ডাস্ট্রিজ yet it remains difficult to maybe gauge, maybe measure, this maybe যেটা তাদের কন্ট্রিবিউশনে যে ক্রেডিট দেওয়া, সেই ক্রেডিট, এরকম কোন একটা শব্দ এখানে আসতে পারে। দেন despite significant blank in research about women, যেহেতু আমাদের পরের অংশে আছে সিঙ্গেল মোস্ট গ্লেয়ারিং omission এবং এখানে আছে despite, তাহলে আমরা বুঝছি যে ওভারঅল রিসার্চে ইমপ্রুভমেন্ট হয়েছে। ওভারঅল রিসার্চে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু অন্য এই লেবার অংশে, ফিমেল লেবার সম্পর্কে যখন কথা আসছে সেখানে তথ্য নাই, সেখানে অমিট করেছে। ওই অংশতে ইমপ্রুভমেন্ট এসছে, ওই অংশতে ভালোই তথ্য আছে সেটা, এবং দ্য লাইক টক অ্যাবাউট অনলি ফিমেল লেবার ফোর্স। ওকে, so yet it remains difficult to do what, আমরা Track. বুঝতে পারছিলাম, ট্র্যাক, এস্টিমেট করার সুযোগ নাই, ইগনোর আমরা করছি না। ওকে, despite significant Advances. blank, advances, gaps না, যেহেতু despite আছে, পরের অংশে নেগেটিভ আছে, প্রথম অংশে পজিটিভ কিছু হবে। ওকে, and the like blank about the male labor force only, শুধু এখানে ইকোনমিক অ্যানালাইসিস, ইন্ডিসিস, এখানে তথ্য আছে শুধু মেল, ইনকর্পোরেট ডেটা only male, বাকিটা omit, omission glares most single most glaring omission of female data, female labor force data, শুধু মেলটাকে ইনকর্পোরেট করে। থ্যাংক ইউ। ওকে, it is sad but just indictment of some high school history textbooks that they frequently report as blank claims that historians hotly debate, or that are even completely blank by blank primary sources. তাহলে শুরুতেই বলেছে ইট ইজ স্যাড, ইট ইজ স্যাড। তাহলে যে ঘটনাটা এখানে বলবে যে হাই স্কুল হিস্ট্রি টেক্সট বুকে যে কাজটা করেছে, ফ্রিকুয়েন্টলি রিপোর্ট অ্যাজ ব্ল্যাঙ্ক ক্লেমস, কোন একটা ক্লেম সম্পর্কে তারা যে কাজটা করেছে সেটা ভালো করেনি, সেটা খারাপ করেছে, এই জন্যই তো স্যাড, তাই না? ইট ইজ স্যাড দ্যাট হিস্ট্রি, তাহলে এই ক্লেম গুলা যেগুলো সম্পর্কে
হাই স্কুল টেক্সট বুকে কি করেছে যেটা স্যাট বলেছে, এই জিনিসটা আমাকে লিঙ্ক করতে হবে। এই ক্লেম গুলাকে অন্যরা কি বলে? ক্লেমস দ্যাট হিস্ট্রিয়ানস হটলি ডিবেট। তার মানে এই ক্লেম গুলা নিয়ে এখনো ডিবেট চলছে, এক পক্ষ এক একটা কথা বলছে, এটা এখনো সেটেলড না। তাহলে হিস্ট্রি টেক্সট বুক সেটাকে কি করবে? সেটাকে হয়তো পজিটিভ হিসেবে ধরে নিয়েছে, সেটাকে হয়তো সত্য হিসেবে মেনে নিয়েছে বা প্রকাশ করছে, যেটা আসলে হিস্ট্রিয়ানসরা এখনো আসলে হটলি ডিবেটিং, অর দ্যাট আর ইভেন, তাহলে ডিবেটের চেয়ে বেশি কিছু এখানে হবে। ডিবেট হচ্ছে মানে স্টিল আনসেটেলড, স্টিল কেউ হয়তো পজিটিভলি বলে, কেউ নেগেটিভলি বলে। এখন আমি যখন সেটাকে দ্যাট আর ইভেন কমপ্লিটলি লাইক প্রুভড ফলস এরকম হবে না তখন? ইভেন কমপ্লিটলি, তাহলে এখানে যদি হটলি ডিবেট হয়, তাহলে পরের অংশ হচ্ছে ইভেন কমপ্লিটলি প্রুভড ফলস, এরকম একটা শব্দ এখানে আসবে। বাই ব্ল্যাঙ্ক প্রাইমারি সোর্সেস, আগে বলছিল হিস্ট্রিয়ানসরা ডিবেট করে, যেহেতু তারা হচ্ছে পিপল ডিবেট করে, আর এখন বলছে সোর্সেস দ্বারা কি হবে, একেবারে নেগেটেড হয়ে গেছে এরকম কিছু, তাই তো? একেবারে নেগেটেড হয়ে গেছে এরকম, বাই ব্ল্যাঙ্ক প্রাইমারি সোর্সেস। তাহলে এখন কি ধরনের প্রাইমারি সোর্স? দিজ আর অথেন্টিক প্রাইমারি সোর্স, ভেরি রিলায়েবল প্রাইমারি সোর্স, এরকম একটা শব্দ আমাদের দরকার। বুঝাতে পেরেছি? তাহলে আমরা এখানে কি কি করলাম? ক্লেইমস সম্পর্কে আমরা হাই স্কুলের টেক্সট বুকের কি অবস্থা সেটা নিচ্ছি একদিকে, অন্যদিকে হিস্ট্রিয়ানসরা কি করে এবং প্রাইমারি সোর্সেস দ্বারা কি হয় সেটা নিচ্ছি, দুই দিকে। এবং শুরু করেছে স্যাড দিয়ে। তাহলে হিস্ট্রিয়ানসরা যেটা যদি পজিটিভ বলে, হিস্ট্রি টেক্সট বুক বলবে নেগেটিভ, আর হিস্ট্রিয়ানরা যদি নেগেটিভ বলে, হিস্ট্রি টেক্সট বুক বলবে পজিটিভ, যার কারণে এটাকে স্যাড বলা হয়েছে। হিস্ট্রিয়ানস হটলি ডিবেট, এখানে ক্লু দিয়ে দিয়েছে পজিটিভ নেগেটিভলি, যে হটলি ডিবেট, তাহলে এই ক্লেম গুলো এখনো সেটেলড না। যেহেতু হটলি ডিবেট করে হিস্ট্রিয়ানরা, দ্যাট আর ইভেন কমপ্লিটলি ব্ল্যাঙ্ক বাই প্রাইমারি সোর্সেস, তাহলে প্রাইমারি সোর্স এগুলাকে একেবারে বাদই দিয়ে দিয়েছে, এই ক্লেম গুলাকে নাকচ করে দিয়েছে। সেই ক্লেম গুলাকে ইট ইজ স্যাড দ্যাট সেই ধরনের কিছু ক্লেমকে টেক্সট বুক স্বীকৃতি দিয়েছে সত্য হিসেবে। এই হচ্ছে আমাদের সেট আপ। এই সেট আপটা নিয়ে আমরা এখন মিলাবো। তো report as blank, primary sources reliable, completely blank, যেগুলোকে ওরা ফ্যাকচুয়াল বলেছে, তাহলে স্যার এ হবে না? factual, হ্যাঁ, সেগুলোকে হিস্টোরিয়ানরা ডিবেট করেছে, দ্যাট কমপ্লিটলি, সেটা হওয়ার কথা ছিল কন্ট্রোভার্সিয়াল, কিন্তু তারা সেটাকে ফ্যাকচুয়াল বলেছে, হ্যাঁ, সত্য যেটা বলেছে। কন্ট্রাডিক্টেড বাই দ্য Yes. হিস্টোরিয়ান, যেটা হচ্ছে contradicted by historians and completely ইনকমপ্লিট, না সরি, রিলায়েবল, হ্যাঁ ঠিক আছে। reliable primary sources, contradicted by reliable primary sources. Okay, dubious শব্দটা খুব সুন্দর, dubious distinction বা dubious identity, dubious এখানে সন্দেহের জায়গা রয়ে গেছে, dubious এই শব্দটা আমাদের প্রায় আমাদের ইয়াতে থাকতে পারে। Okay, the last question, the reason minimum temperatures are going up more rapidly than maximums, মিনিমাম ম্যাক্সিমাম, আমাদের যে কোনো টেম্পারেচার একটা কি থাকে, আমরা জানি যে ম্যাক্সিমাম টেম্পারেচার কত, সে 32 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, সে 18 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার। শীতের বেলায়, শীতের সময় এখন তো 32 বললে ভুল হবে, 36 মিনিমাম যাবে, মানে ম্যাক্সিমাম হচ্ছে সে 36 ডিগ্রি। এখন বলছে মিনিমাম টেম্পারেচার আর গোয়িং আপ মোর র্যাপিডলি দ্যান ম্যাক্সিমামস, ম্যাক্সিমামটা যত বাড়ছে, সাপোজ গত বছর 34 ছিল, সেখান থেকে 36 হয়েছে, মিনিমাম হয়তো গত বছর আমরা 12 ডিগ্রি শীত পেয়েছিলাম, এখন হয়তো 18 ডিগ্রি পাচ্ছি, মিনিমাম রেঞ্জটা বেড়ে গেছে বেশি। এই সেট আপটা আমরা মাথায় নিলাম। র্যাপিডলি দেন ম্যাক্সিমামস মে ইনভলভ, এখন এটার কারণটা দেখাচ্ছে, মে ইনভলভ ক্লাউড কভার অ্যান্ড ইভাপোরেটিভ কুলিং, এই দুটি জিনিস বললো, ক্লাউডস এবং ইভাপোরেটিভ কুলিং, দুটো জিনিস বলেছে। এখন ওই দুটো জিনিসের ব্যাখ্যা আমরা পাবো, দ্যাটস এ স্ট্রাকচার। যে কোনো একটা প্যাসেজে যারা রিসার্চ করেন, পাবলিকেশন আছে, চিন্তা ভাবনা দেখেন, জাস্ট এভাবে আমরা লিখি, প্রথমে আমরা ইন্ট্রোডিউস করলাম দুটো জিনিসকে, এরপরে এই দুটো জিনিসকে খুব সিরিয়ালি আমরা দিব, যেটাকে আইএলসি আমরা কোহেশন কোহিয়ারেন্স বলি। আস্তে আস্তে আইডিয়াটা জেনারেট হলো, আইডিয়াটাকে পিক করা হলো বা প্রডিউস, কি বলা যায়, প্রথমে ইন্ট্রোডিউস করা হলো, দেন সেটাকে আমরা এক্সপ্লেন করছি। Clouds tend to keep the days cooler by reflecting sunlight, তাহলে and nights warmer by blank loss of heat from Earth's surface। তাহলে দেখেন মিনিমামটা বেশি বাড়ছে,
আর ম্যাক্সিমামটা বেশি বাড়ছে না। ক্লাউডস টেন্ড টু কিপ দ্য ডেজ কুলার। তাহলে দিনের বেলা বেশি থাকবে না রাতের বেলা বেশি থাকবে? এটা রাত দিন নিয়ে, আমি সিজন নিয়ে cooler বলে হবে। দিচ্ছি, এটা রাত দিন নিয়ে বলা হয়েছে। বাংলাদেশে আসলে রাত দিনে খুব একটা ডিফারেন্স দেখা যায় না, বাট ইফ ইউ আপনি যদি ইউএসএ তে যান, সেখানে আমাদের টেম্পারেচারে ম্যাসাচুসেটসে আমি ছিলাম, সেখানে একদিনে 10 ডিগ্রি ডিফারেন্স থাকতো। রাত দিনের টেম্পারেচারে 10 ডিগ্রি ডিফারেন্স পর্যন্ত থাকতো। তো এই যে ব্যাপারটা, এটা নিয়ে বলছে ক্লাউডস টেন্ড টু কিপ দ্য ডেজ কুলার। দিনের টেম্পারেচারটা ঠান্ডা রাখে, যার কারণে এটা বেশি বাড়ে না। প্রথম লাইনের সাথে মিলাচ্ছি, বাই হ্যাঁ, cloud রিফ্লেক্টিং coverage। সানলাইট এন্ড দ্য নাইটস ওয়ার্মার বাই ব্ল্যাঙ্ক লস অফ হিট। তাহলে লসটা কি করবে? সে লস অফ হিট, সে হিট ধরে রাখবে, তাই না? নাইটস ওয়ার্মার, তাহলে হিট সে ধরে রাখবে। তাহলে বাই ব্ল্যাঙ্ক লস অফ হিট, তাহলে লসটাকে সে করতে দিবে না। আমার যেহেতু হিট ধরে রাখা Dropping দরকার, also থাকে। তাহলে লস অফ হিট আমি করতে দিব না, লসটাকে আমি থামিয়ে রাখবো, আটকে রাখবো। ঠিক আছে, ফ্রম আর্থ সারফেস। তারপর গ্রেটার অ্যামাউন্টস অফ ময়েশ্চার, এ ময়েশ্চার ইজ রিলেটেড টু ইভাপোরেশন। ইভাপোরেশন সাথে আসছে এখন ময়েশ্চার। ময়েশ্চার ইন দ্য সয়েল ফ্রম এডিশনাল প্রিসিপিটেশন। তাহলে এখানে কি হয়? এডিশনাল প্রিসিপিটেশন এন্ড ক্লাউডিনেস। প্রিসিপিটেশন এবং মানে বৃষ্টি পড়া বা পানি পড়া, বা প্রিসিপিটেশনে আপনার তুষার পড়া, সবকিছু কভার করে। এন্ড ক্লাউডিনেস ব্ল্যাঙ্ক দ্য ডে টাইম টেম্পারেচার ইনক্রিজেস। এটার কারণে প্রিসিপিটেশন এবং ক্লাউডিনেস, ময়েশ্চার যেটা থাকে সেটার কারণে ডে টাইম টেম্পারেচার ইনক্রিজেস কে ঠেকিয়ে রাখে, তাই না? থামিয়ে রাখে বা কমিয়ে দেয়। যেহেতু আমার কমানো দরকার, ম্যাক্সিমামটাকে কি করা দরকার? ম্যাক্সিমাম টেম্পারেচার কমানো দরকার, আর মিনিমাম টেম্পারেচার বাড়ানো দরকার আমার। তাহলে আমার সিচুয়েশন গুলো এমন ভাবে করতে হবে যাতে দিনের বেলা কমে বা দিনের বেলা বেশি না বাড়ে, রাতের বেলা একটু বেশি বাড়ে দিনের তুলনায়, সেটা আমার করতে হবে। তো প্রিসিপিটেশন এন্ড ক্লাউডিনেস কি করবে? ডে টাইম টেম্পারেচারকে কি করবে? বেশি বাড়তে দিবে না, ঠান্ডা ঠান্ডা রাখবে। ইনক্রিজেস বিকজ পার্ট অফ দ্য সোলার এনার্জি ইজ ব্ল্যাঙ্ক দি ইভাপোরেশন অফ দ্যাট ময়েশ্চার। পার্ট অফ দ্য সোলার এনার্জি ইজ ইউজড বাই দ্য evaporation of that moisture। এরকমই তো কিছু সোলার এনার্জি ব্যবহার হবে এখানে, ময়েশ্চার যেটা মাটিতে ছিল সেটাকে ইভাপোরেট করার জন্য, তাই না? তো লেটস লুক ফর দ্য অপশনস নাও। আমরা ধারণা পেলাম নাইটস ওয়ার্মার বাই ব্ল্যাঙ্ক লস অফ হিট। লস অফ হিট, লসটাকে করতে দেবে না, করতে দিবে না। এটা কোনটা? রেপ্লিকেট, এক্সাসারবেট। Exacerbating, এক্সাসারবেট মানে কি? কমানো। না, এক্সাসারবেট ডাইরেক্টলি কমানো বলা যাবে না। এক্সাসারবেট মানে হচ্ছে সিচুয়েশনকে খারাপ করা। ওকে, এক্সাসারবেট মানে হচ্ছে মেক এ প্রবলেম ব্যাড সিচুয়েশন ইউজুয়ালি অর নেগেটিভ ওয়ার্স ফিলিং। কোন একটা অলরেডি আপনার মেক ওয়ার্স, কোন একটা প্রবলেম আছে সেটাকে, বা ব্যাড সিচুয়েশন আছে সেটাকে আরো খারাপ করা, অ্যাগ্রিভেট করা, ওরসেন করা। ঠিক আছে, সেটাকে বাড়িয়ে দেওয়া, প্রবলেমটাকে বাড়িয়ে দেওয়া। এখানে কম্পাউন্ড বলতে প্রবলেমটাকে বাড়িয়ে দেওয়া, সেটা বোঝাচ্ছে এক্সাসারবেট। এখানে কিন্তু আমরা প্রবলেমকে বাড়ানোর কথা বলছি না, আমরা বলছি এটা inhibit করবে। ওয়ার্মার বাই লস অফ হিট। এই লসটাকে আমি ঠেকিয়ে দিব, লসটাকে আমি ঠেকিয়ে দিব, ইনহিবিট করব। আই উইল নট লেট ইট তো ইনহিবিট লস অফ হিট। হিট চলে গেলে তো আমার কাজ শেষ, কারণ আমি হিটটাকে, লসকে আমি কি করব? আমি ঠেকিয়ে রাখবো। দেন অগমেন্ট মাস্ক রিস্ট্রেন। Greater ডে টাইম টেম্পারেচারকে কি করে? ডে টাইম কে আমরা কুলার রাখবো ডে না টাইম স্যার? ইনক্রিজ, ইয়েস, Yes, ডে টাইম টেম্পারেচার ইনক্রিজ কে আমরা কমাবো। ডে টাইম টেম্পারেচার ইনক্রিজ কে আমরা বেশি বাড়তে দিব না। ডে টাইম তাহলে টেম্পারেচার Restrain ইনক্রিজ করো। কে আমরা রিস্ট্রেন করে। আমরা এবার থিওরির সাথে মিলিয়ে নেই এটার সাথে। সয়েল, ময়েশ্চার ইন দ্য সয়েল ফ্রম এডিশনাল প্রিসিপিটেশন এন্ড ক্লাউডিনেস। মাটিতে যে পানি থাকবে, ময়েশ্চার ইন দ্য সয়েল, যে পানির আর্দ্রতা থাকবে, এডিশনাল প্রিসিপিটেশন এবং ক্লাউডিনেস এর কারণে, সেটা আমার ডে টাইম টেম্পারেচার ইনক্রিজটাকে বাধা দিবে। কিভাবে বাধা দিবে? বিকজ পার্ট অফ দ্য সোলার এনার্জি ইজ intensity tried by the evaporation of that moisture. পার্ট অফ দ্য সোলার এনার্জি ইজ ব্ল্যাঙ্ক বাই ইভাপোরেশন। সোলার এনার্জির সাথে ইভাপোরেশনের সম্পর্ক কি? সোলার এনার্জির সাথে, সোলারের সাথে ইভাপোরেশনের সম্পর্ক কি? বাড়াই দিবে, ইন্টেন্স করবে, ইন্টেন্সিফাইড না? আবার খেয়াল করেন,
the part of solar energy is blank the evaporation of that moisture. Part of solar energy used up in, used up in, আগের লাইনের সাথে মিলাই পড়ি আবার, দেখেন, greater amounts of moisture in the soil from additional precipitation and cloudiness restrain the daytime temperature increases because, এবার বেশি মিলবে এটা, because এটা কিভাবে রিস্ট্রেন করে, কারণ সোলার এনার্জি তো গরম করার কথা ছিল, কিন্তু সোলার এনার্জির একটা অংশ আমার ইভাপোরেশনে ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে আমার হিট আপ করতে পারছে না। ওকে, Yes. তো 10:30 পর্যন্ত সময় নিয়ে নিলাম আজকে। আমি পিডিএফটা শেয়ার করব, ভিডিওটা শেয়ার করব, রেকর্ডটা, তারপর হোমওয়ার্ক শেয়ার করব হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোমওয়ার্কে বেসিক্যালি দুটো জিনিস থাকবে, একটু ধারণা দিয়ে দিই। একটা হচ্ছে আমাদের ভোকাবুলারি, গ্রামার পার্ট 1 2 3 এরকম ধরনের যেটা আছে সেটা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের জিআরই বিগ বুক, জিআরই বিগ বুকের টিসি বা টেক্সট কমপ্লিশন যেটা আছে সেটা, টেক্সট কমপ্লিশন, ঠিক আছে? আচ্ছা, let me stop the record first.